তাহলে আমরা গতদিন কিসের উপর ক্লাস করেছি? যে একদম মার্কেটিং ফান্ডামেন্টালের উপর, মার্কেটিং কি, তাই না? কেন করব, 4P অফ মার্কেটিং কি, এরপরে আরেকটা কি ছিল ওখানে, 4P অফ মার্কেটিং, মার্কেটিং কি, আরেকটা স্লাইড ছিল মার্কেটিং মিক্সটিক্স এগুলো, তাই না? 4P ওটাই 4P অফ মার্কেটিং। যাই হোক, অ্যান্ড আজকের ক্লাসে আমরা আরেকটু একটু থিওরিক্যাল বিষয়ে পড়াশোনা করি, হ্যাঁ, ফাও পেশাল। তো আজকের ক্লাসে আমরা একটু ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানবো। এতদিন আমরা কি জানছি? মার্কেটিং। এর সামনে একটু আমরা ডিজিটাল লাগাই দেবো, হ্যাঁ, তাহলে মূলত আমাদের ডিজিটাল মার্কেটিং হবে। তো দেখি অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং জিনিসটা আসলে কি, তাই না? যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? হোয়েন ইউ ডু ব্র্যান্ডিং, মার্কেটিং অ্যান্ড সেলিং ভায়া ইন্টারনেট, এটা কি বলে, ভিআইএ, আচ্ছা, ওই মাধ্যম আর কি, ইন্টারনেট অর ডিজিটাল ডিভাইস, ইটস কল ডিজিটাল মার্কেটিং। যখন আপনার ব্র্যান্ডিং, মার্কেটিং এবং সেলিং ইন্টারনেট অথবা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে করবেন, সেটাই ডিজিটাল মার্কেটিং। একদম বেসিক সংখ্যা, তাই না? আশা করি বুঝতে পারছেন, আরো বুঝতে পারবেন। হোয়াই ডিজিটাল মার্কেটিং? অ্যাকচুয়ালি আমরা কেন ডিজিটাল মার্কেটিং করবো? আমরা তো অফলাইনেও মার্কেটিং করতে পারি, তাই না? অনলাইনে কেন করব, বা অনলাইনে কেন করা উচিত, এই জন্য আসলে হোয়াই, তাই না? যে এখানে কয়েকটা স্টেপ লেখা রয়েছে, প্রতিটা বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি। যে ইওর প্রসপেক্টস অ্যান্ড কম্পিটিটরস বোথ আর অনলাইন। আপনার যে শুভাকাঙ্ক্ষী এবং আপনার যে কম্পিটিটর, তারা সবাই এখন কোথায়? অনলাইনে। সো এখন আপনি যদি অনলাইনে না আসেন, সেটা আপনার এবং আপনার বিজনেসের জন্য সবচেয়ে ভুল সিদ্ধান্ত, তাই না? তাই তো, যে আপনার প্রসপেক্টস অ্যান্ড কম্পিটিটরস সবাই এখন কোথায়? অনলাইনে আছে। সো আপনাকে অনলাইনে আসতে হবে, কারণ আপনার আপনার যারা আসলে অডিয়েন্স, তারাও কিন্তু অনলাইনে। এ কারণেই আসলে ডিজিটাল মার্কেটিং। এরপর কস্ট ইফেক্টিভ ফর্ম অফ ট্রেডিশনাল মার্কেটিং। আপনি একটা বিলবোর্ড নিতে যান, এখানে একটা বিলবোর্ড দেন চৌরাস্তার মোড়ে, দেন কত টাকা লাগে, এবং প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ পে করতে হয় সেখানে, এবং সেটা কিন্তু আসলে আপনি বুঝতে পারতেছেন না ওই বিলবোর্ডটা কে দেখতেছে, তাই না? অ্যান্ড আপনি টিভি অ্যাডভার্টাইজিং করতে যান, 3 দিনের জন্য আপনি একটা ওই বললাম যে বাংলাদেশের খেলার মধ্যে অ্যাড চালাই দিবেন বা বিজ্ঞাপন দিবেন, হয়তো 10, 15, 20 লাখ টাকা নিবে, ঠিক আছে? বাট ওই টাকা দিয়ে আপনি কিন্তু ওই সমপরিমাণ টাকা দিয়ে ওর চেয়ে বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন অ্যাটলিস্ট ডিজিটাল মাধ্যমে। অত টাকা লাগবেও না, কস্ট ইফেক্টিভ মূলত ট্রেডিশনাল মার্কেটিং এর চেয়ে ডিজিটাল মার্কেটিং গেল। এরপর হচ্ছে টার্গেটেড ট্রাফিক। আমরা অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং যে উদ্দেশ্যে করে থাকি, বা ডিজিটাল মার্কেটিং মূল পারপাসটা হচ্ছে টার্গেটিং। আমরা ট্রেডিশনাল মার্কেটিং কিন্তু টার্গেটিং করতে পারি না। ওই যে উদাহরণ দিয়েছিলাম যে আসলে টিভির সামনে আসলে বাচ্চার মা আছে না বাচ্চা আছে না সিঙ্গেল পার্সন আছে, সেটা কিন্তু আমরা মেজার করতে পারি না, তাই না? সবাই দেখতেছে। বাট ডিজিটাল মার্কেটিং এ বা ডিজিটাল মাধ্যমে আমরা যে মার্কেটিং গুলো করে থাকি, সেখানে আমরা একদম স্পেসিফিক টার্গেটিং করি, যে অ্যাকচুয়ালি এই নির্দিষ্ট এরিয়ার মধ্যে এখন কারা প্যারেন্টস, তাদেরকে দেখাও। একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে এখন বর্তমানে কারা ইন এ রিলেশনশিপে আছে, কারা ম্যারিড, কারা সিঙ্গেল, এটা কিন্তু টার্গেটিং করতে পারি, ঠিক আছে? যে আপনি সাপোজ ধরেন যে বার্থডে কেক সেল করেন, এখন কাকে টার্গেট করবেন? যার বার্থডে তাকে, যার বার্থডে তাকে টার্গেট করলে সেল হবে। যার বার্থডে সে কেক কিনে, কেক কিনে কে? যার বার্থডে তার ফ্রেন্ডসরা। এভাবেও টার্গেটিং করা যায়, ঠিক আছে? যে কাদের বার্থডে, ওদের ফ্রেন্ডসদেরকে টার্গেট করবো আমি, বার্থডে কেক সেল করবো, বার্থডে গিফট সেল করবো, এরকম, তাই না? এইটা আর কি। এরপরে সাপোজ ধরেন যে আপনি কিছু গিফট আইটেম আছে, ধরে নিতে পারেন যে এরকম, যে বাইরের দেশে থাকে, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, এই দেশগুলোতে থাকে, ওদের ফ্যামিলি ফ্রেন্ডস বাংলাদেশে আছে, তারা কিন্তু অ্যাকচুয়ালি দেশের বাইরে যখন থাকে তখন একটু ইমোশনাল বেশি তারা দেশের প্রতি। এটা আসলে আমরা জানি যে তারা যারা আসলে প্রবাসী, তারা দেশের প্রতি একটু ইমোশনাল, তারা বেশি, আমরা যারা দেশে এসেছি তাদের তুলনায়। তো ওদের কাছে যদি আপনার মার্কেটিং করতে পারেন যে আপনি পর্দা নদীর ইলিশ সেল করবেন, রূপালী ইলিশ 700 টাকা কেজি, না কত, 1900 টাকা কেজি, ঠিক আছে? তো এখন এই 1900 টাকা কেজি সবাই কিনবে? আমি কিনবো না, আমি আমি এই রাইট নাও কিনবো না, দরকার আছে আমার। তো এখন কাদের কাছে সেল করবো? তার টার্গেট অডিয়েন্সকে, ওই যে প্রবাসী যারা আছে, সুন্দর করে একটা মনে করেন আগে কারো কাছে সেল করেছে, বা এরকম একটা ভিডিও বিজ্ঞাপন নিয়ে এলো, কিভাবে? একদম প্রবাস থেকে একজন কল দিচ্ছে, কল রিসিভ থেকে শুরু করে সবকিছু ভিডিও রেকর্ড চলতেছে, ঠিক আছে? দেন অর্ডার করলো কি কি সেগুলো দেখাচ্ছে লাইভে এসে, দেন প্যাকেজিং করতেছে। এরপরে ওই প্রবাসীর যার বাবা মা বা ওয়াইফ আছে, সেখানে যাইতেছে, যাওয়ার পর কি করতেছে, যে
গিফট তারা দিতেছে, তারা নিয়ে যে বাট টাকা পাঠাচ্ছে কি বাইরে দেশ থেকে, তাই না? গিফট দিতেছে, সেটাও একটা ভিডিও হইলো, এরপর একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হলো, সব মিলে একটা অন্যরকম অবস্থা, তাই না? এই ধরনের কিন্তু এটা কিন্তু ইমোশনাল মার্কেটিং বলে, এটা এটা কিন্তু সেল খুব বেশি এইভাবে কিন্তু, মানে আপনি প্রবাসীদের টার্গেট করবেন। সো আমরা কিন্তু স্পেসিফিক টার্গেটিং করতে পারি। এরকম আরেকটা আছে না, যে ধরতে পারেন এরকম অনেকেই কিন্তু দেখবেন যে বার্থডে গিফট বা বার্থডে ভিডিও টিডিও সেল করে, মানে ভিডিও হয় এরকম, যে সাপোজ ধরেন আপনি রিলেশনশিপে আছেন, আপনি আছেন ঠাকুরগা, ও আছে কোথায়, ঢাকায়। তো এখন ওর মনে হয়েছে যে না, আপনাকে কিছু একটা গিফট দেওয়া প্রয়োজন। তো ঠিক আছে, তাহলে টার্গেট অডিয়েন্সকে ঢাকায় যে আসে সে, সেটাকে সুন্দর করে টার্গেটিং করলো, কন্টেন্ট লিখলো বা কন্টেন্ট ভিডিও বানালো, যে আপনার প্রিয়তম প্রিয়তমা যাই হতে পারে, ঠিক আছে? তার জন্য আপনি যদি একটা স্মার্ট ওয়াচ গিফট করতে চান, তাহলে কি হবে, আপনার কিচ্ছু করতে হবে না, ও নিজেও জানবে না, সুন্দর করে রাত 12টার আগে পৌঁছে যাবে তার বাসায়। হ্যাঁ, মানে এরকম একটা সিস্টেম তৈরি করা যায়। তাহলে টার্গেট অডিয়েন্সকে ঢাকায় যে আসে সে, এইভাবে আপনি কিন্তু ট্রেডিশনালি টার্গেট করতে পারবেন না। এই টার্গেটিং কিভাবে করতে হবে, ডিজিটালি। যারা যারা ইন এ রিলেশনশিপে আছে লং ডিস্টেন্স, তাদেরকে টার্গেট করতে পারবেন। একদম স্পেসিফিক টার্গেট, একদম নির্দিষ্ট একটা এরিয়া ধরে, যে আপনার রেস্টুরেন্ট, সাপোজ ধরেন যে ঠাকুরগাঁতে একটা রেস্টুরেন্ট আছে, দিনাজপুরের মানুষ খুব বেশি পরিমাণে আসবে, আসে খাবে, যদি সেটা KFC টাইপের না হয় বা H2O এরকম টাইপের যদি না হয়, তাই না? সাপোজ ধরেন ধানমন্ডির কথাই বলি, ধানমন্ডিতে কি ছিল, H2O একটা রেস্টুরেন্ট ছিল না? তো এই ধরনের রেস্টুরেন্ট বা KFC এই ধরনের রেস্টুরেন্ট যদি না হয়, এমনি যদি নর্মাল রেস্টুরেন্ট হয় এবং খুব পপুলারও হয়, সাপোজ ধরেন ধানমন্ডিতে রেস্টুরেন্ট, ওই মনে করেন ইয়ার সাইড থেকে কি বলে, মুগদা বা কমলাপুরের এই সাইড থেকে কিন্তু আসবে না সচরাচর লোকজন, অত দূর থেকে আসবে, KFC হলেও আসবে না, আর ওই পাশে দেখেন আরেকটা KFC শাখা আছে, তাই না? এরকম। তাহলে এই ধরনের রেস্টুরেন্টে যখন মার্কেটিং আমরা করব, তখন কি ফুল ঢাকা শহর টার্গেট করব, নির্দিষ্ট এরিয়া, যে তার রেস্টুরেন্টটা কোথায় আছে, শেখ হাসিনার বাড়ির উপরে ধানমন্ডি 32, ঠিক আছে, টার্গেট করো, ওর আশেপাশে 1 কিলোমিটার টার্গেট করো, ওর 1 কিলোমিটারের মধ্যে যারা আছে সেই পাবলিকগুলোকে আমি আর দেখাবো। এটা স্পেসিফিক টার্গেটিং করা যায় কোথায়, ডিজিটাল মার্কেটিং। ট্রেডিশনালি কিন্তু এটা পারতেছেন না বলতে বিষয়টা ভুল হবে। ট্রেডিশনালি আপনি ডোর টু ডোরে গিয়ে 1 কিলোমিটারের মধ্যে তার প্রচার প্রচারণা করে দিয়ে আসতে পারেন, এটা এটা আলাদা আলাদা বিষয়, বা ট্র্যাকিং জিনিসটা করতে পারতেছেন না। যাই হোক, এরপর হচ্ছে ভিউ রেজাল্ট কারেন্ট টাইম। আপনি ট্রেডিশনাল মার্কেটিংয়ে মানে কারেন্ট টাইমে রেজাল্ট দেখতে পারবেন না, মিনিমাম একটা দিন সময় লাগবে আপনার, অনেক সময় 1 মাসও লেগে যেতে পারে। বাট ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনার প্রতি সেকেন্ডে, ঠিক আছে, প্রতি সেকেন্ডে কোথায় কোথায় ক্লিক পড়তেছে এটা কিন্তু টার্গেট করতে পারতেছেন। প্রতি সেকেন্ডে মানে কোথায় কোথায় টার্গেট করবেন সেটা কিন্তু আমরা মানে দেখতে পাইতেছি কিন্তু কারেন্ট টাইমে, তাই না? কারেন্ট টাইমে দেখতে পাইতেছি। এরপরে যেরকম ট্রেডিশনাল মার্কেটিংয়ে, যে সাপোজ ধরেন যে আপনার প্রাণ কোম্পানি বা যে কোনো কোম্পানির আপনি মার্কেটিং বা ব্র্যান্ডিংয়ে আছেন, এখন এই সময়টাতে আপনার যে মার্কেটিং অফিসার সে যদি বলে যে অ্যাকচুয়ালি, ঠিক আছে, আমরা যেখানে ছিলাম, যে আপনার যে ব্র্যান্ডিং বা মার্কেটিং অফিসার আছে, সাপোজ প্রাণ কোম্পানি বললো যে ভাই, যে আগামী 6 মাস বা আগামী 3 মাস বা আগামী 1 মাসে আমরা কি ধরনের প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করব, তুমি একটু আমাকে বলো, কারণ ওই ডিসিশনের উপর আমরা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করবো যেন নষ্ট না হয়। তো আপনি মানে একটা ডিসিশন নিতে পারবেন কিসে থেকে, ডাটা থেকে, যে গত 6 মাসে 1 বছরে বা 3 মাসে কি পরিমাণ সেল হচ্ছে, এর উপর ডিপেন্ড করে একটা ডিসিশন নেবেন, তাই না? বাট রাইট নাও ইনস্ট্যান্ট যদি আপনাকে ডিসিশন নিতে বলে, তাহলে কিন্তু পারতেছেন না। এবং রাইট নাও ওই দিন কি পরিমাণ সেল জেনারেট হচ্ছে এখন তারা ট্র্যাক করতে পারে, এখন জানে, কারণ এখন অনেকটাই তারা আসলে অনলাইনে আসছে, বিশেষ করে অফলাইনের সেলেরও এক্সেল শিটে আসলে মানে ইন্টিমেন্টি করে করে দিন দিন শেষে একটা প্রপার রেজাল্ট যায় তাদের কাছে। বাট ডিজিটালি কিন্তু দিন শেষে না, প্রতিটা সেকেন্ডে ট্র্যাক করতে পারবেন, যে প্রতি সেকেন্ডে রাইট নাও একটা ক্লিক পড়ছে, 1 সেকেন্ড পরে একটা কয়টা ক্লিক পড়লো, এটা কিন্তু ট্র্যাক করতে পারছেন, তাই না? এটা ট্রেডিশনালি পসিবল না। আস্তে আস্তে তারাও মানে ডিজিটালি আসতেছে, দেখবেন যে পুরো প্রাণ কোম্পানি বা পুরো ওয়ালটন যদি ডিজিটালে নাও আসে, কিছু একটা সেক্টর তাদের একটা জায়গা দেখবেন ওয়ালটনের অ্যাড চলে ফেসবুকে, প্রাণেরও অ্যাড চলে, বাট তারা হচ্ছে ওই সেলিং পারপাসে অ্যাডটা চালায় না, তারা ব্র্যান্ডিং পারপাসে চালায়, যে মানুষ যেন ওয়ালটনের কথা জাস্ট মনে রাখে, প্রাণের কথা জাস্ট মনে রাখে। ওই রাইট নাও ওই অ্যাড দেখে কেউ অ্যাড টু কার্ট চেক আউট করে ওয়ালটনের ফ্রিজ কিনবে বা এসি কিনবে বা আপনার প্রাণের মশলা কিনবে, এটা কিন্তু তাদের মানে পারপাস না, তাদের পারপাস মানুষের মাথার মধ্যে যেন থাকে তাদের নামটা, তাদের লোগোটা, এটাই আর কি। যাই হোক, এরপরে রিটার্গেটিং, যে জায়গায় আপনার টার্গেটিংই করতে পারতেছেন না সেই জায়গায় রিটার্গেটিং মানে
কোশ্চিন আছে, এরকম কোনো কথা আছে যে একটা মানুষকে আপনি চিনেন না, এখন 100 জন মানুষের মাঝখানে সেই মানুষকে কিভাবে পিক করবেন? আগে তো তাকে চিনতে হবে, তাই না? বাট ডিজিটালি এই রিটার্গেটিং এর সম্ভব, যে কয়জন আপনার ওয়েবসাইটে আসছিল, ঠিক আছে, এটা করতে পারবেন। ট্রেডিশনালি যে করতে পারবেন না বিষয়টা এমন না, যে সাপোজ ধরেন যে আপনি বাটাতে কোনো স্যান্ডেল কিনছেন, তো এখন ওখানে তো ফোন নাম্বার নামটা আমি ইনফরমেশন দিয়ে আসেন, তাই না? তারা চাইলে 3 মাস 6 মাস অন্তর অন্তর অনলাইনে এসে আপনাকে একটা পুশ নোটিফিকেশন পাঠাতে পারে, কিন্তু সেটাও অনলাইনে আসতে হবে তাকে, অফলাইনে ডিরেক্টলি আপনার বাসায় আসতে পারবে না, তাই না? অনলাইনে আসতে হবে, যাই হোক। বাট আপনি যদি মানে ফুললি ডিজিটালি মানে বিজ্ঞাপন বলেন, মার্কেটিং বলেন, আপনার যেটাই বলেন অ্যাডভার্টাইজিং, এটা করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু রিটার্গেটিং করতে পারতেছেন। যে ওই একদিন প্রথম দিন উদাহরণ দিয়েছিলাম না, যে কতজন মানুষ আপনার ওয়েবসাইটে আসতেছে, এরপরে তারপরের পেজে কয়জন গেল, অ্যাড টু কার্টে কয়জন গেল, চেক আউটে কয়জন গেল, এটা ধরে ধরে কিন্তু একটা ডাটা নিয়ে ওই যারা চেক আউটে গেছে পারচেস করে নাই, ঠিক আছে, চেক আউট বলতেছে, যারা অ্যাড টু কার্টে গেছে চেক আউটে জানি বা পারচেস করে নাই, তাদেরকে আপনি এক ধরনের বিজ্ঞাপন দেখাতে পারেন। যারা শুধুমাত্র প্রোডাক্ট পেজ ভিউ করে চলে গেছে তাদেরকে এক ধরনের বিজ্ঞাপন দেখাতে পারেন। এরপরে একজন শুধুমাত্র ওই লিঙ্কে ক্লিক করে চলে গেছে ওখান থেকে, তাদেরকে এক ধরনের বিজ্ঞাপন দেখাতে পারেন। এভাবে কি করা যায়? রিটার্গেটিং করা যায়। এবং অনলাইন বিজনেসে আর যে কোনো বিজনেসের মনে করেন সেল জেনারেট হয় যে রিটার্গেটিং থেকে বেশি, কারণ একবার মানুষ আপনাকে দেখে কিনবে না, এটা স্বাভাবিক ব্যাপার। হাজার হাজার অ্যাড দেখতেছে দিনে, আপনার কথা মনেই থাকবে না, তার মাথার মধ্যেই নাই। আপনি যদি 7 দিন পর বা 3 দিন পর তার কাছে আবার শো হতে পারেন, নিজেকে রিপ্রেজেন্ট করতে পারেন, তাহলে ওই যে শুরুতে প্রথম দিন আপনাকে দেখছিল, ও এই জিনিস মাথার মধ্যে কিন্তু তার ক্যাচ করছে যে হ্যাঁ এক তো আমি চিনি বা এই কোম্পানিকে চিনি, তাই না? এই কারণে বেসিক্যালি হচ্ছে রিটার্গেটিং এবং অনলাইন মানে বা ডিজিটাল মার্কেটিং এর যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা সেটা হচ্ছে রিটার্গেটিং করা যায়, এবং এই রিটার্গেটিং আমাদেরকে শিখতে হবে। মানে হয়তো বা এখানে আমরা কিছু ট্র্যাকিং শিখবো বা কিছু রিটার্গেটিং শিখবো এই 3 মাসে, এর বাইরে অনেক কিছু আছে, শিখে নিয়ে না, ঠিক আছে। এরপর হচ্ছে অডিয়েন্স অলমোস্ট টাইম ইন অনলাইন, যে ম্যাক্সিমাম অডিয়েন্স এখন অনলাইনে না। আপনি সকালে ঘুম থেকে উঠে আগে ফোন দেখেন, ফোন ওপেন করেন, আবার রাতে ঘুমানো যাওয়া পর্যন্ত ফোনটা দেখার পরে আপনি ঘুমায় যান। মাঝখানে যত কার্যকলাপ দিনে করেন আপনার সাথে কিন্তু ফোন থাকে, অনলাইন থাকে, অ্যান্ড ফেসবুক থাকে, গুগল থাকে, ইউটিউব থাকে, কিছু না কিছু থাকে, তাই না? অডিয়েন্স ম্যাক্সিমাম টাইম কিন্তু এখন অনলাইনে স্পেন্ড করতেছে। সো এই পজিশনে মানে এই রাইট নাও আপনার বিজনেসকে যদি আপনি অনলাইনে না নিয়ে আসেন, আপনার মার্কেটিং যদি আপনি অনলাইনে না করেন, তাহলে আপনি বিগ একটা অডিয়েন্স হারাচ্ছেন না? যে বাংলাদেশের সাপোজ ধরেন যে 6 কোটি বা 5 কোটি ইন্টারনেট ইউজার, তাহলে আপনি যদি ইন্টারনেটে মার্কেটিংটা না করেন বা ডিজিটালে মার্কেটিংটা না করেন, তাহলে 6 কোটি ইউজার হারাচ্ছেন না আপনি? 6 কোটির মধ্যে সবাই যদিও আপনার অডিয়েন্স না, টার্গেটেড অডিয়েন্স না, বাট কিছু তো আছে এর ভিতরে, তাই না? ওকে। এরপরে ইজি টু ইংগেজ বা এঙ্গেজমেন্ট, দেখবেন আপনি অফলাইনে যত মানে অনলাইনে যত দ্রুত আপনার অডিয়েন্সের সাথে এঙ্গেজ হতে পারবেন, অফলাইনে পারবেন না, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ অফলাইনে একটা ব্র্যান্ড বিল্ড করতে অনেক টাইম লাগে, বছরের পর বছর টাইম দিতে হয়, তাই না? সাপোজ ধরেন যে প্রাণ, আকিস, এই ধরনের কোম্পানিগুলো 20 30 50 বছর ধরে এক্সিস্ট করতেছে বাংলাদেশে। তো এদের ব্র্যান্ড অন্য লেভেলে চলে গেছে, এরা অনলাইনে না আসলে তো সেল হবে, কোনো সমস্যা নাই। কিন্তু ওই ওই মানে ওই জায়গাতে ওদের কম্পিটিটর জায়গাটা ধরে নিতে পারে, এই কারণে তারা আস্তে আস্তে অনলাইনে তাদের ব্র্যান্ডিং পারপাসে বিজ্ঞাপন চালায়। কিন্তু তারা কিন্তু ডিরেক্টলি অডিয়েন্সের সাথে খুব বেশি এঙ্গেজ হতে পারে না, এই 20 বছর 30 বছর 50 বছর পরও কিন্তু অডিয়েন্সের সাথে এঙ্গেজ হতে পারে না। বাট এটা যদি অনলাইনে হইতো, তার একটা পোস্ট করতেছে, অডিয়েন্স তার নিচে গিয়ে কি একটা কমেন্ট করে দিল, তার একটা রিপ্লাই দিল। গ্রামীণ ফোন যেটা করে দেখেন, গ্রামীণ ফোন ম্যাক্সিমাম ইউজারের রিপ্লাই দেয়, কিন্তু কমেন্ট করে দেখবেন মোটামুটি রিপ্লাই দেয়। আবার মেসেজ টেসেজ করলে মোটামুটি মেসেজের রিপ্লাই দেয়, ঠিক আছে। তাহলে আপনি একটা কমেন্ট করছেন বা একটা প্যাকেজ দিচ্ছে তারা, আপনার প্যাকেজটা ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, একটা কমেন্ট মারি দিচ্ছেন নেগেটিভ অর পজিটিভ, গ্রামীণ ফোন সুন্দর একটা কমেন্টের রিপ্লাই দিতেছে, আপনার একটা ভালো লাগবে, গ্রামীণ ফোনের মধ্যে কোম্পানি আমার কমেন্টের রিপ্লাই দিচ্ছে, তাই না? মানে একটা জিনিসটা মাথার মধ্যে কিন্তু ক্যাচ করলো, তাই না? একটা একটা মেসেজ করছেন, একটা সুন্দর করে তারা ম্যানুয়াল ভাবে মেসেজটা রিপ্লাই দিল, অটোমেটেড রিপ্লাই আছে ওটার কথা বাতিল দিলাম, ম্যানুয়াল ভাবে একটা রিপ্লাই দিল, আপনার মাথার মধ্যে ক্যাচ করে এত বড় কোম্পানি সে মেসেজ রিপ্লাই দেয়, ভালো তো, মানে সার্ভিস ভালো, তাই না? এরকম আর কি বিষয়টা, এরকম যে অডিয়েন্সের সাথে কিন্তু অনলাইনে দ্রুত এঙ্গেজ হয়ে যায়। এই গ্রামীণ ফোনে যদি অনলাইনে বা মেসেজের রিপ্লে, কমেন্টের রিপ্লে না দিয়ে একটা অডিয়েন্স এখান থেকে, সাপোজ আমি চৌরাস্তার মোড়ে গ্রামীণ ফোন সম্পর্কে বললাম বা গ্রামীণ সম্পর্কে নেগেটিভ আর পজিটিভ ফিডব্যাক দিতে পারি আমার ফ্রেন্ড সার্কেল, আদার্স পিপলের মাঝে, তো ওরা কি এখানে এসে চৌরাস্তায় আমার ফিডব্যাক দিতে পারতো, মানে আমার মেসেজের বা আমার কথার রিপ্লাই দিতে পারতো? পারতো না। তাহলে আমি তার সাথে কিন্তু ডিরেক্টলি এঙ্গেজ হতে পারতেছি ওই জায়গাতে, বাট অনলাইনে এটা এঙ্গেজ হওয়া যাইতেছে। ওকে,
এরপর হাউ টু ডিজিটাল মার্কেটিং, এর আগে আমরা শিখেছিলাম যে হাউ টু মার্কেটিং, মার্কেটিং কিভাবে করবো অফলাইন অনলাইন, তাই না? এরপরে হাউ টু ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং অ্যাকচুয়ালি কিভাবে কিভাবে করা যায়, তাই না? দ্য টাইপস অফ ডিজিটাল মার্কেটিং, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা হবে, এগুলো মার্কেটিং চ্যানেল বলে একটা। যেরকম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা আপনারা পারেন, বলেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? এসে তো বুঝলাম আমাদের লেখায় আছে, তাই না? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জিনিসটা হচ্ছে কোনো পার্সন যদি কোনো কিওয়ার্ড লিখে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করে এবং তার সামনে যে রেজাল্টগুলো আসে কিভাবে অর্গানিকভাবে, এই যে প্রসেস, এটাই মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে নিয়ে আসা হয়। মানে সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করে। এক এক সময় এক একজনের ওয়েবসাইট সামনে আসবে, সবসময় যে আপনারটা আসবে বিষয়টা এমন না, এক এক কিওয়ার্ডের এগেনস্টে এক একটা আসবে, বা ওই এক এক কিওয়ার্ডের এগেনস্টে এক একটা আসবে, বিষয়টা এমন না, মানে টাইম অনুযায়ী ডিপেন্ড করে। ওই কিওয়ার্ড লিখে আপনি সকালবেলা সার্চ করবেন একটা আসবে, বিকেলবেলা সার্চ করবেন আরেকটা আসবে, এটাও ডিপেন্ড করে, ঠিক আছে? এই জিনিসটা আর কি, মানে অর্গানিকভাবে আপনার ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসা, এটাই। এরপর এই পাশে রয়েছে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, বুঝেন তো? অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যে মার্কেটিং করি, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর দু একটা নাম বলেন তো। না, গুগল তো সোশ্যাল মিডিয়া না। ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, তাই না? এগুলোই তো সোশ্যাল মিডিয়া, মানে সোশ্যালি মানুষের সাথে এঙ্গেজ মানে কানেক্ট হওয়ার জন্য আমরা ইউজ করি যেগুলো, টিকটকও। আচ্ছা, ইমেল মার্কেটিং তো বুঝেন, ইমেলের মাধ্যমে যে মার্কেটিং করা হয়, অর্থাৎ ওই যে আপনি বললাম যে বাটা থেকে একটা স্যান্ডেল কিনছেন, ওখানে মেলটা দিয়ে আসছে, যদিও আসলে ওরা মেল টেল নেয় না, ফোন নাম্বার নামটাম এগুলোই নেয়, অ্যাড্রেস নেয় অনেক সময়। তো সুন্দর করে আপনার মেইলে 6 মাস পর 3 মাস পরে একটা নোটিফিকেশন পাঠাই দিচ্ছে বা একটা মেইল পাঠাই দিচ্ছে যে আমাদের নতুন প্রোডাক্ট হচ্ছে, তার উপর 20% ডিসকাউন্ট। তাহলে মেইল মার্কেটিং করতেছে না তারা? মেইল মার্কেটিং করতেছে। মোবাইল মার্কেটিং ওই যে SMS মার্কেটিং টাইপের আর কি, মোবাইলের মধ্যে যে মানে অনেক সময় মেসেজ আসে না, প্রমোশনাল মেসেজগুলো দেয় অনেক অনেক কোম্পানি, এইটা। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, অর্থাৎ একজন মানুষের দ্বারা আরেকজন মানুষ যদি ইনফ্লুয়েন্স হয়, একটা প্রোডাক্ট কিনা মানে কিনে বা কিনতে চায়, এরকম যদি ইনফ্লুয়েন্স হয়, সেটা কি কিসের মাধ্যমে? ইনফ্লুয়েন্সার মার্কেটিং না? তাহলে বাংলাদেশে কয়েকটা ইনফ্লুয়েন্সারের নাম বলেন, বড় বড় ইনফ্লুয়েন্সার যারা আছে বাংলাদেশে, নাম বলেন। সারাদিন দেখেন ভিডিও ভিডিও, তাও নাম মনে আসতেছে না। সালমান মুক্তাদির, তারপরে সালমান, আর তারপরে আর আছে? আরে মেয়ে মহিলার নাম বলেন, আপনার মহিলা ছেলের নাম বলবেন কেন? বলেন। আরে আপনারা তো এক পরিবারের মধ্যে রেখে দিচ্ছেন জিনিসটাকে, এটা মানে ডাইভার্স করেন। আর নাই বাংলাদেশে ইনফ্লুয়েন্সার? আরে পরিমণি নাই? পরিমণি তো ইনফ্লুয়েন্সার, বাংলাদেশের সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার এখন। ওর ফেসবুকে ফলোয়ার বাংলাদেশের সবচেয়ে বেশি, 16 মিলিয়ন ফলোয়ার। আর কারো নাই। আগে সাকিব আল হাসানের ছিল 1 মিলিয়ন, ডাউন হয়ে গেছে, এখন 15 মিলিয়নে যাচ্ছে, ওটা 16 মিলিয়নে চলে গেছে, ঠিক আছে? মানে রাজনীতি কোনো ইস্যু টিস্যু নিয়ে আর কি। যাই হোক, তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার তো তাই, ফেসবুকের দিক দিয়ে যদি আপনি চিন্তা করেন, তাই না? 16 মিলিয়ন ফলোয়ার, এর মতো আর কারো নাই বাংলাদেশে, ওটাই সর্বোচ্চ, তাই না? তাহলে আপনার নাম বলেন একটা আইমান সাদিক, সালমান মুক্তাদির, তাই না? এরপর আরো অনেকগুলো আছে, যাই হোক রাইট না মনে পড়তেছেন। তারা কি করে? তারা অ্যাকচুয়ালি দেখবেন যে বিভিন্ন প্রোডাক্ট প্রমোশন করে, সেটা তার নিজের প্রোডাক্ট হতে পারে, অন্যের প্রোডাক্টও হতে পারে। মানুষ কি করে সেটা দেখে কিন্তু ওই মুহূর্তে না কিনুক, কিন্তু তার মাথার মধ্যে জিনিসটা থেকে যায়, তাই না? থেকে যায় না? এরকম আর কি, যে ইনফ্লুয়েন্সার দ্বারা বা ইনফ্লুয়েন্সারের দ্বারা মানুষ যদি আসলে ইনফ্লুয়েন্স হয় বা সেখান থেকে কোনো প্রোডাক্ট বা সার্ভিস কিনতে চায়, সেটা কি? সেটা হচ্ছে মূলত ইনফ্লুয়েন্স মার্কেটিং। এটা নিয়ে আরো একটু আলোচনা করা হবে মানে হয়তো একদিন পরে বা আজকেই। কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট ইনফ্লুয়েন্সার মার্কেটিং নামে একটা ইয়ে আছে আর কি। যাই হোক, এই পাশের এগুলো আমরা বুঝলাম। এরপর সার্চ ইঞ্জিন মার্কেটিং, একটা হচ্ছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর এটা হইতেছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। অপটিমাইজেশন যেটা ছিল সেটা হচ্ছে অর্গানিক ছিল, মানে জাস্ট আমরা অনেক মেথড ফলো টলো করে 3 মাস 6 মাসে বা 1 বছর একটা ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসি। আর সার্চ ইঞ্জিন মার্কেটিং যেটা, এটা হচ্ছে পেইড, ঠিক আছে? জাস্ট এক রাতের মধ্যে একটা ওয়েবসাইটকে আমরা র্যাঙ্কে নিয়ে চলে আসবো, ঠিক আছে? গুগল অ্যাডস, তাই না? ইউটিউব অ্যাডভার্টাইজিং, তারপরে ভিডিও গেমের মধ্যে যে অ্যাডভার্টাইজিং চলে, অর্থাৎ সার্চ ইঞ্জিন এটা মার্কেটিং, ঠিক আছে? এটাকে সার্চ ইঞ্জিন মার্কেটিং বলে। গুগল অ্যাডস এরকম সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে গুগল অ্যাডস, এটা আমি আপনাদের শেখাবো, সমস্যা নেই। এরপর কন্টেন্ট মার্কেটিং, আচ্ছা কন্টেন্টের মাধ্যমে যে মার্কেটিং গুলো করা হয়ে থাকে, তাই না? মূলত আপনি পৃথিবীর যে মার্কেটিং করতে যান না কেন, এই জিনিসটা লাগবে, এটার উপর আপনাকে নলেজ রাখতে হবে খুব ভালো মতো, কারণ কন্টেন্ট ছাড়া পৃথিবী অন্ধকার, অন্ধকার না? সাপোজ একটা গল্প বলি। ধরেন সকালে ঘুম থেকে উঠছেন, ওটা আপনি ফোন হাতে নিলেন, দেখলেন যে কিছু নাই, ব্ল্যাক, সবকিছু ব্ল্যাক, হ্যাঁ? এরপর মানে আপনার আম্মা
টিভি চালু করলো, ব্ল্যাক চলে না, আপনাকে এসে মারধর শুরু করলো যে পৃথিবীতে একটা পার্সনই আছেন টিভি নষ্ট করার মতো আপনি, ঠিক আছে? আপনি তো মনে করেন কি বলবো, কিং কর্তব্য বিমূঢ় একটা কথা আছে না, এরকম হয়ে গেছেন। তো এখন মানে আপনি বুঝতে পারতেছেন না যে অ্যাকচুয়ালি কি হইলো এখানে। আমার ফোনের সবকিছু ব্ল্যাক, আমার কিছুই দেখতে পাইতেছি না, ব্ল্যাক বলতে কিছু দেখতে পাইতেছি না, টিভি দেখতে পাইতেছি না, তাই না? এরকম আর কি। অ্যাকচুয়ালি কিছুই হয়নি, ওখানে যেটা ছিল না সেখানে কোনো কন্টেন্ট ছিল না। ওখানে যদি কোনো কন্টেন্ট থাকতো তাহলে আমরা দেখতে পাইতেছি। এবং আমরা এই যে আমাদের যে পরিবেশ পরিস্থিতি বাইরের সবকিছু এক একটা কন্টেন্ট ধরতে পারেন। আপনি একটা কন্টেন্ট, এই কারণে আপনাকে আমি দেখতেছি, ঠিক আছে? এরকম একটা সো কন্টেন্ট যদি না থাকে তাহলে এই মার্কেটিং জগৎ থাকবে না। সেটা হইতে পারে টেক্সট কন্টেন্ট, কন্টেন্ট হতে পারে মানে লেখালেখি থাকতে হবে, অথবা সেটা হতে পারে কোনো ইমেজ, ইমেজ কন্টেন্ট হতে পারে কোনো ভিডিও কন্টেন্ট, মানে কন্টেন্ট লাগবে। আপনি যে জায়গা দিয়ে মার্কেটিং করতে চান এই জিনিসটা লাগবেই, সেটা সেটা হতে পারে কি ইমেজ, ভিডিও, টেক্সট, ক্ষেত্র বিশেষে জিনিসগুলো চেঞ্জ হবে, জাস্ট এটাই। অ্যাফিলিয়েট মার্কেটিং বুঝেন? অ্যাফিলিয়েট মার্কেটিং বুঝেন না? ইটস এ কমিশন বেস মার্কেটিং। কমিশন, মানুষের একটা প্রোডাক্ট সেল করে দিবেন, ওখান একটা কমিশন পাবেন, তাই না? এটাকে বলা হয়েছে অ্যাফিলিয়েশন বা অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, ওইগুলো ওই অতটুকু আমরা যাবো না, জাস্ট এটুকু বুঝেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং কি। সাপোজ ধরেন যে আপনার ফোন সেল করে দেবেন, ফোনের দাম কত, 20,000 টাকা। এখন কোম্পানি আপনাকে বলতেছে ভাই তুমি যদি ফোনটা সেল করতে পারো তাহলে এই ফোনের যত আসলে প্রফিট হবে সেখান থেকে 20% বা 30% আমি তোমাকে দিব, তাই না? তাহলে একটা প্রফিট, তাহলে ধরেন যে 5,000 টাকা প্রফিট একটা ফোন সেল করে, সেখান থেকে 30% বা 20% আপনি পাইতেছেন। এরকম অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলো বিভিন্ন প্রোডাক্ট সেল করে, একটা লিঙ্ক আপনার জন্য ডেডিকেটেড ভাবে ক্রিয়েট করে দিবে। ওই লিঙ্কের মাধ্যমে কেউ যদি ওই প্ল্যাটফর্মে গিয়ে প্রোডাক্ট কিনে সেখান থেকে আপনি একটা কমিশন পাবেন। মানে শুধুমাত্র প্রোডাক্ট কিনতে হবে বিষয়টা এমন না, ও যেটা চাই আপনার মানে কাস্টমার যেটা চাই, মানে সরি আপনি যার অ্যাফিলিয়েশন করবেন সে যেটা চায় সেটা ফুলফিল করে দিতে পারলে হবে। সেটা হতে পারে একটা লিড, সে বলতে পারে ভাই আমার লিড লাগবে, লিড জেনারেট করা লাগবে। কোথায়, কোথাকার? আমেরিকার। কারা? ডাক্তার। তো একটা করে ডাক্তার, আমি একটা ফর্ম দিতেছি, একটা লিঙ্ক দিতেছি তোমাকে, এই লিঙ্কে ক্লিক করে কোনো ডাক্তার যদি এসে তার নাম, ঠিকানা, ফোন নাম্বার, হাবি জাবি যদি দেয়, ইমেল টিমেল দিয়ে যদি সাবমিট করে, তাহলে তোমাকে আমি মানে $2 করে দিব। এটাও কমিশন একটা। তাহলে কিসের এগেনিস্টে হলো? ওই লিডের এগেনিস্টে আপনি $2 একটা কমিশন পেলেন। এখানে কোনো সেল জেনারেট করতে হচ্ছে না, জাস্ট একটা লিড নিয়ে এসে দিচ্ছেন। বিষয়টা হচ্ছে এরকম। ভিডিও মার্কেটিং, এটা তো জানেনই যে ভিডিওর মাধ্যমে যে মার্কেটিং গুলো করা হয়। তো ভিডিও মার্কেটিং এর সবচেয়ে বড় প্ল্যাটফর্ম কি? ইউটিউব, তাই না? বর্তমানে আমাদের টিকটক আছে। টিকটক কিন্তু মানে টিকটক ভিডিও প্ল্যাটফর্ম না, ভিডিও প্ল্যাটফর্ম। ওখানে টেক্সট টেক্সট তো খুব নাই, খুব বেশি আছে কি? টেক্সট 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 করা যায় মানুষকে, কিন্তু পোস্ট মনে করা যায় না, তাই না? মানে ভিডিও লাগে ফেসবুকও, বাট ফেসবুকে সব ধরনের টেক্সট, ইমেজ, ভিডিও সবই পোস্ট করা যায়। বাট টিকটক আর ইউটিউবে কি শুধু ভিডিওটাই পোস্ট করা যায়। ইউটিউবে আবার ইয়ে করা যায়, পোস্টও করা যায়, ইউটিউবে পোস্ট সেকশন আছে, তাই না? পোস্টও করা যায়। যাই হোক, মোটামুটি ধারণা যে ডিজিটাল মার্কেটিং যদি আমরা শিখতে যাই বা করতে যাই তাহলে কোন কোন মাধ্যমে আমরা শিখতে পারি, মার্কেটিং করতে পারি, বুঝতে পারছেন তো? এবং আমাদের ধ্যান জ্ঞান হবে এই কয়েকটা এইগুলো বিষয়গুলো নিয়েই। আমরা যখন পড়াশোনা করব তখন আমরা সার্চ ইঞ্জিন মার্কেটিং শিখবো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখবো, ইমেল মার্কেটিং শিখবো, মোবাইল মার্কেটিং আমি শিখাবো না বা শিখবো না, ঠিক আছে? আমরা শিখে নিয়ে ইনফ্লুয়েন্সার, হ্যাঁ, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এই জিনিসটা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এ পর্যন্ত থাকেন। আমিও একটা ইনফ্লুয়েন্সার না, আপনাদের মধ্যে কেউ ইনফ্লুয়েন্সার হলে ওকে দিয়ে আরেকজন মার্কেটিং করে নিয়ে না, তাহলেই হবে। ভিডিও মার্কেটিং শিখবো, অ্যাফিলিয়েট মার্কেটিং আমি শিখবো না। আমি নিজে যেটা করি না সেটা আমি শিখাই না, ঠিক আছে? আমি জীবনেও করি না অ্যাফিলিয়েট মার্কেটিং, আপনি কি শিখাবো ভাই বলেন? জাস্ট ধারণা দিতে পারি যে জিনিসটা এরকম ভাবে কাজ করে, বাট আমি জীবনে তো আমি অ্যাফিলিয়েশন করি নাই বা অ্যাফিলিয়েট মার্কেটিং করি নাই। আপনি উল্টাপাল্টা একটা জিনিস শেখাই দিলে হলো, দিন শেষে আপনাদের মার দিবেন আমাকে। কন্টেন্ট মার্কেটিং শিখবো, সার্চ ইঞ্জিন মার্কেটিং শিখবো। এবং এই জায়গা থেকে আমি সবচেয়ে বেশি জোর দিব তিনটা জিনিসে। একটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং। এই তিনটে জিনিস অ্যান্ড ভিডিও মার্কেটিং, এই চারটা জিনিসের উপর আমি ফোকাস রাখবো বা আমি জোর দেবো। আর বাদ বাকি যেগুলো আছে ওইগুলো হয়তো স্যার শেখাবে আপনাদের, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। এরপরে হোয়াই ইউ শুড লার্ন ডিজিটাল মার্কেটিং, কেন অ্যাকচুয়ালি আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে আসছেন বা শিখবেন এটা জানতে হবে না? আপনি একটা জিনিস শিখবেন, সেটার মেইন পারপাস বা গোল কি এটা তো জানতে হবে। যে প্রতিটা জিনিসের একটা স্মার্ট গোল থাকে, তাই না? তো এই আপনার এটা এই ক্লাস করে মানে এই স্লাইডটা দেখা উচিত। যান ঘুরে আসেন, আপনার জন্য আবার আছে। আর আপনি সেদিন জিজ্ঞেস করছেন না যে স্যার কত টাকা ইনকাম করবো, এই এখান থেকে বের হবে সেটা, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এমনি মজা করলাম যে হোয়াই ইউ শুড লার্ন ডিজিটাল মার্কেটিং, কেন অ্যাকচুয়ালি আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন, তাই না? এই কি হলো?
দ্য ডিজিটাল মার্কেটিং গিভস ইউ এন্টারপ্রেনিয়াল স্কিল, মানে ডিজিটাল মার্কেটিং আপনাকে উদ্যোক্তা হওয়ার যে স্কিল সেটা তৈরি করে দিবে, ডিজিটাল মার্কেটিং দিয়ে পাবেন। কারণ ডিজিটাল মার্কেটিং এর কাজ হচ্ছে বিজনেসে গ্রোথ নিয়ে আসা। অন্য আপনি এসিও মানে এসিও না সরি, আপনি গ্রাফিক্স ডিজাইন করেন, অ্যাপস ডেভেলপমেন্ট করেন, তারপরে আপনি ওয়েব ডেভেলপমেন্ট করেন, ওদের কাজ কিন্তু বিজনেসে গ্রোথ নিয়ে আসা না, গ্রোথ নিয়ে আসতে হেল্প করা। আর ডিরেক্টলি একজন মার্কেটারের কাজ হচ্ছে বিজনেসে গ্রোথ নিয়ে আসা, সেল নিয়ে আসা, ঠিক আছে, এটাই একজন মার্কেটারের কাজ। এবং এই কাজটা যখন আপনি করতে যাবেন তখন আপনাকে বিজনেস সম্পর্কে পড়াশোনা করতে হবে, ওই ডোমেন সম্পর্কে, ডোমেন বলতে এখানে বিজনেস বোঝাচ্ছে আর কি, এক একটা বিজনেস এক একটা ডোমেন, হ্যাঁ, ওইটার সম্পর্কে আপনাকে হিউজ নলেজ রাখতে হবে। সাপোজ ধরেন যে আপনার আগামী কাল থেকে শুরু হবে একটা মার্কেটিং, একজনের সাথে কোলাবোরেট করছেন যে তার রেস্টুরেন্ট বিজনেসের গ্রো আপ করবেন, তাহলে রেস্টুরেন্ট বিজনেসে আপনাকে ধ্যান জ্ঞান রেস্টুরেন্ট বিজনেস থাকতে হবে। ওই কয়েকটা দিন আপনাকে রেস্টুরেন্ট বিজনেস নিয়ে প্রচুর পড়াশোনা করতে হবে, যে রেস্টুরেন্ট বিজনেসের আসলে ফাঁক ফুকর কি, কোথায় কি হয়, ঠিক আছে, কোন অফার দিলে মানে লোকজন বেশি আসে, কোন অফার দিলে কম আসে, তার অডিয়েন্স মানে তার আসলে অডিয়েন্স কারা, তার আসলে কম্পিটিটর কারা, এই সবগুলো জিনিস রিসার্চ করে সুন্দর একটা মানে ইয়ে দাঁড় করাইতে হবে, কি বলে আউটপুট একটা দাঁড় করাইতে হবে, যে আমরা যদি এই প্রসেসে যাই এরকম করে আসবে, এস্টিমেট একটা ধারণা দিতে হবে, ঠিক আছে। তাহলে একটা বিজনেস সম্পর্কে আপনি পড়াশোনা করতেছেন, তাহলে ওই বিজনেসে কি হচ্ছে না হচ্ছে, ব্যাকএন্ডে কি হয়, ফ্রন্ট এন্ডে কি হয়, বিজনেসের অনেক বলে না বাংলা ভাষায় গোমর থাকে, ওটাকে ভেঙে ফেলতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কি হচ্ছে। এরকম 10-15টা বা 5-10টা বিজনেস নিয়ে যখন আপনি স্টাডি করবেন, আপনি বিজনেসের গ্রোথে কাজ করবেন, তখন অটোমেটেড ভাবে আপনার ভিতরে একটা উদ্যোক্তা হওয়ার স্কিল তৈরি হয়ে যাবে। আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে তখন ইয়ে করতে পারবেন, যে মার্কেটিং করবেন। এবং আমি যতগুলো জিনিস আমার নিজের দিক থেকে সেল করেছি, সবগুলো জিনিসই আমি মানে আগে নিজের আইডিয়া থেকে নিয়ে এসে সেল করি নাই। আমি আমার ক্লায়েন্টের দেখেছি এই জিনিসটা ভালো সেল হচ্ছে, পরে ওই জিনিসটা নিয়ে আমি স্টাডি করা শুরু করছি, যে এই জিনিস যদি আমি নিজে সেল করি তাহলে কেমন হয়। বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে। আপনি যখন ওই যে বললাম ক্লায়েন্টের জিনিসপাতি নিয়ে ঘাটাঘাটি করেন, মানে কইয়ের তেল দিয়ে কই ভাজা একটা কথা আছে না, পাঙ্গাসের তেল দিয়ে পাঙ্গাস ভাজা, আচ্ছা ওইরকম আর কি। ক্লায়েন্টের সবকিছু, ওর টাকা পয়সা, ওর অ্যাড অ্যাকাউন্ট, ওর সবকিছু আপনাকে হায়ার করছে জাস্ট গ্রোথ নিয়ে আসা, মাঝখান দিয়ে ফাঁক তালতে কি করে নিলেন, আপনার এন্টারপ্রেনিয়াল স্কিলটা ডেভেলপ করে নিলেন, যেন ভবিষ্যতে যেন আপনি নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আপনার আশেপাশে সারাউন্ডিং যে প্রোডাক্ট আছে সেটা সেল করতে পারেন। এটা হয়ে গেল, তাই না? সো এটা কিন্তু হয়। এরপর হ্যান্ডসাম স্যালারি প্যাকেজ, আরে হ্যান্ডসাম স্যালারি প্যাকেজের কথা বলছে আর এর অবস্থা হয়ে গেছে। আচ্ছা, হ্যান্ডসাম স্যালারি প্যাকেজ, অ্যাকচুয়ালি কি হ্যান্ডসাম স্যালারি বলতে আমরা কি বুঝি? কত মোটা? একজন মাসে 10,000 টাকা ইনকাম করবে, কোথায় ছিলাম, হ্যান্ডসাম স্যালারি। হ্যান্ডসাম স্যালারি বলতে কি বুঝেন? মোটা অঙ্কের টাকা। কত মোটা অঙ্কের টাকা? একজন মানুষ মাসে 10,000 টাকা ইনকাম করে স্যাটিসফাই, ইটস ওকে, আমার লাগবে না ভাই 10,000 না, একজন 10 লাখ টাকা ইনকাম করে স্যাটিসফাই না, তাই না? একজন একজন 1 লাখ টাকা ইনকাম করে স্যাটিসফাই না, তাহলে কত মোটা অঙ্কের টাকা? হ্যান্ডসাম বলতে আমরা কি বুঝাচ্ছি, কত মোটা? এক একজনের কাছে হ্যান্ডসাম বলতে এক এক জিনিস বুঝাই, তাই না? কারোর কাছে 10,000 টাকা তার হ্যান্ডসাম স্যালারি, কারোর কাছে 10 লাখ টাকা তার হ্যান্ডসাম স্যালারি না, তাই না? এরকমই তো বিষয়টা। অ্যাকচুয়ালি আপনার এক্সপেকটেশন কেমন? আর রাইট নাও বাংলাদেশের মানুষের এক্সপেকটেশন যে আমরা যদি কোথাও শুরুতে জব করতে যাই, আমরা 30 থেকে 35 হাজার, মানে এটা বেশি, মানে 30 থেকে 35 আমরা স্টার্টিং করতে পারি, তাই না? এরকম আর কি। অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং এর জব বাংলাদেশের সবচেয়ে বেশি, সেটা আমরাও জানি, এবং ডিজিটাল মার্কেটিং এর স্যালারি বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম, সেটা আমরা জানি। কিভাবে কম? ম্যাক্সিমাম মার্কেটার বাংলাদেশের, তারা হচ্ছে ওই টিউটোরিয়াল দেখা মার্কেটার, শুধুমাত্র অ্যাডটা চালাতে পারে, অ্যাডভার্টাইজিং, বাট একটা বিজনেসকে কিভাবে গ্রো আপ করবেন এই মানে এই আইডিয়াটা দিতে পারে না। একটা ফানেল কিভাবে ক্রিয়েট করে ওই অনুযায়ী একটা বিজনেসের গ্রোথ নিয়ে আসবেন, এই আইডিয়া দিতে পারে না। ও পারে কি, অ্যাড চালাই দাও, ওকে এসে করে দিচ্ছি, ঠিক আছে, মানে টেকনিক্যাল বিষয়টা জানে, বাট টেকনিক্যালের বাইরে নন টেকনিক্যালও বিষয় নিয়ে কাজ করতে হয়, যে একটা বিজনেসের গ্রোথ নিয়ে আসার জন্য শুধু টেকনিক্যাল বিষয় তো আপনার সাপোর্ট হিসেবে কাজ করবে, একটা টুলস। ওই টুলসকে কোন আইডিয়াতে কাজে লাগাবেন, এই আইডিয়া জেনারেশন যখন করতে পারবেন, তখনই হচ্ছে আপনার স্যালারি স্কিল বেড়ে যাবে। শুরুতে আপনি 30, 35, 25, 20 দিয়ে স্টার্ট করেন, দেন দেখেন যে আপনি কতটুকু গ্রোথ নিয়ে আসতে পারতেছেন তার বিজনেসে বা সেই কোম্পানিতে। যখন দেখবেন যে না, আপনাকে দিয়ে 10 লাখ টাকা রেভিনিউ আসতেছে প্রতি মাসে, আপনাকে 1 লাখ টাকা দিতে প্রবলেম, আপনি থাকলেন না ওখানে 2 মাস 5 মাস জব করার পর, ভাই আমি থাকবো না, আমার পোষাচ্ছে না, অন্য জায়গায় আপনি দেখেন। এই মাঝখান থেকে একটা অ্যানাউন্স দিয়ে দেন, ভাই আমি থাকবো না, আমার পোষাচ্ছে না, আপনাকে রাখতে বাধ্য। কিন্তু আপনি তার প্রতি মাসে 20,000 টাকা খায়া উল্টা 10,000 টাকা লস করে দিচ্ছেন, তাহলে হবে? তাহলে হবে না। হ্যান্ডসাম স্যালারি আপনি তখনই পাবেন, এবং বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং এর হ্যান্ডসাম স্যালারি বা মানে যারা একটু ভালো লেভেলের মার্কেটিং জানে, ডাটা ড্রিভেন জানে,
এসইও প্লাস ডাটা ডিভেন সবকিছুই জানে, তারা মোটামুটি 50-এর উপরে স্টার্ট করে বাংলাদেশে। এবং একটা টি শার্ট কোম্পানি আছে, হয়তো অনেকের নাম শুনবেন, কিছুদিন আগে একটা সার্কুলার দিয়েছিল, তারা টি শার্ট কোম্পানি টি শার্ট সেল করে, ঠিক আছে? বলতে পারেন যে টি শার্ট সেল করে কত টাকা ইনকাম হয়। ইসলামিক টি শার্ট ওয়ান উম্মা, নাম শুনছেন? ওয়ান উম্মা বিডি টি শার্ট দেখলে বুঝতে পারেন, ইসলামিক কোটেশন গুলো লেখা থাকে আর কি। কিরে নেট নাই নাকি? আচ্ছা ঠিক আছে, এটা একটু পরে দেখাচ্ছি, নেটটা শুধু আমার এখানে হয়তো প্রবলেম। যাই হোক, ওরা হচ্ছে কি করে, ওরা ইসলামিক টি শার্ট সেল করে, যে ইসলামিক ওই টি শার্টের মাঝখানে আলহামদুলিল্লাহ হাবিজাবি অনেক কিছু লেখা থাকে, ঠিক আছে? ইসলামিক কোটেশন গুলো লেখা থাকে। হ্যাঁ, তো তারা মানে তাদের রিকোয়ারমেন্ট ছিল যে তারা একটা ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেট নিবে, পাশাপাশি এসইও তো আর জানা লাগবে, এসইও সময় নলেজ থাকবে। তার মানে আপনি মোটামুটি সব বিষয়ে যদি একটা নলেজ থাকে আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন। এবং তাদের স্যালারি রেঞ্জ ছিল 50 থেকে 70 হাজার টাকা বাংলাদেশে, এবং বাইরের দেশে এটা অনেক বেশি যদি আপনার ওই পরিমাণে স্কিল থাকে। আমার নাই, হয়তো এই কারণে আমি জব করতে পারতেছি না সেখানে, বুঝতে পারছেন বিষয়টা? তাহলে তারা যেহেতু লিখছে 50 থেকে 70 হাজার, তার মানে অবশ্যই কাউকে না কাউকে দিতেছে সে টাকাটা। আমি 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 সেখানে জব করতেছি না, বা আমার ওই ধরনের স্কিল নাই, তাই না? এই কারণে হয়তো আমি পাইতেছি না, বা যারা আছে সে তো ঠিকই পাইতেছে জিনিসটা। বিষয়টা এখন ভেবে নেন আপনার দিক থেকে যে আপনি কতটা স্কিলফুল বা আপনার কতটা নলেজেবল। হ্যাঁ, এরপরে লার্নিং হাউ টু গেইন বিজনেস ইনসাইটস, একটা বিজনেসের ইনসাইটস কিভাবে তৈরি হচ্ছে সেটা ওই শুরুতে বললাম যে এন্টারপ্রেনিয়াল স্কিল তৈরি করে দেয়। এটাও ঠিক এরকম যে একটা একটা বিজনেসের ইনসাইটস বোঝা যায়, ব্যাকএন্ডে কি খেলাটা হচ্ছে, কি অফার দিয়ে কি হচ্ছে। আচ্ছা, এখন মানে ওই বিজনেসের ব্যাকএন্ডে কি হচ্ছে সেটা কিন্তু বোঝা যায়, কারণ আপনাকে পুরো অ্যাড ম্যানেজার দিয়ে দিবে তারা, যে ভাই এই অ্যাড ম্যানেজার তুমি কি করবা করে ভিতরে। এখন ওই অ্যাড ম্যানেজার মধ্যে কি দেখা যায়, কোন কাস্টমার কোথা থেকে আসতেছে, কোন এজের মধ্যে আগে টার্গেট করছে তারা, ঠিক আছে? দেন হচ্ছে ওই কাস্টমারগুলোর এজ কত, লোকেশন কি, ডেমোগ্রাফি, কোন ইন্টারেস্ট ডেমোগ্রাফির পার্সন, এই সবগুলো কিন্তু আপনি ওখান থেকে দেখতে পাইতেছেন। আপনি সুন্দর করে পরবর্তীতে ওই ধরনের বিজনেস যদি আপনি নিজে স্টার্ট করতে চান, তাহলে ওই ইনসাইটস বুঝে যাচ্ছেন ওই জায়গা থেকে। তাহলে কি হলো, একটা বিজনেসের ইনসাইটস বোঝা গেল না? সো ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আমরা একটা বিজনেসের মানে কিভাবে একটা বিজনেস গ্রো আপ হচ্ছে সেটা ইনসাইটস বুঝতে পারি। জব আর ডাইভার্স, মানে ডিজিটাল মার্কেটের জবটা হচ্ছে বিভিন্ন ধরনের হয়। যদি আপনি গ্রাফিক্স ডিজাইনার জব করেন তাহলে মোটামুটি 2-3 ক্যাটাগরির জব হয়। যেরকম সাপোজ ধরেন যে লোগো ডিজাইনার হিসেবে আপনি হায়ার হতে পারেন, প্যাকেজ ডিজাইনার হিসেবে হায়ার করতে পারেন, অথবা ওভারঅল গ্রাফিক্স ডিজাইনার হিসেবেও হায়ার হইতে পারেন, তাই না? এরকম যদি আপনি ভিডিও এডিটর হিসেবে হায়ার হন তাহলে মোটামুটি দেখা যাচ্ছে আপনি সিনেমাটিক ভিডিওর জন্য হায়ার হতে পারেন, অথবা অ্যানিমেশন ভিডিওর জন্য হায়ার হতে পারেন, এরকম। অথবা আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে হন সেক্ষেত্রে হতে পারে যে আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপারের জন্য হায়ার হতে পারেন, অথবা ব্যাক এন্ড ডেভেলপারের জন্য হায়ার হতে পারেন, তাই না? এরকম। বাট ডিজিটাল মার্কেটিং এত বড় একটা সেক্টর, আপনি এখানে এসইও এক্সপার্ট হিসেবে হায়ার হতে পারেন, গুগল অ্যাডস এক্সপার্ট হিসেবে হায়ার হতে পারেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা ম্যানেজার হিসেবে হায়ার হতে পারেন, তাই না? এরপরে আপনি অ্যাজ এ এনালিস্ট হিসেবে হায়ার হতে পারেন, মানে মার্কেটিং এনালিস্ট। আপনার কোনো কিছু করবেন না, অন্যান্য মার্কেটাররা আছে আপনার কাছে ডাটা নিয়ে এসে দিচ্ছে, আপনি এনালিসিস করে বলে দিবেন যে এখন একে টার্গেট করো, এই এখন এখানে আছে এই প্রোডাক্ট কিনবে এখন, বা আগামী 6 মাসের মধ্যে এই প্রোডাক্টের চাহিদা বাড়বে মার্কেটে। অ্যাজ এ এনালিস্ট হিসেবেও কাজ করতে পারেন। অর্থাৎ মানে এখানে জবের একটা ডাইভার্স সেশন আছে, অনেক রোল প্লে করতে পারেন, ঠিক আছে? এরপর গ্রোয়িং ডিমান্ড ফর ডিজিটাল মার্কেটার্স, যে ডিজিটাল মার্কেটের ডিমান্ড বাড়তেছে এবং বাড়বে, সেটা আমিও জানি আপনারা জানেন। কিভাবে জানেন? এই তো আগের দিন মানে যে ঠাকুরগাঁ শহরের যদি 5 জন মানুষ অনলাইনে বিজনেস করতো, মানে যাদের আসলে এক্সিস্টিং আছে বিজনেস আছে, তারা 5 জন যদি গত বছর অনলাইনে থাকতো, এই বছর আসে দেখেন যে 7 জন হয়ে গেছে, এবং আগামী পরের বছর দেখবেন যে 10 জন হয়ে গেছে, এবং এই সংখ্যাটা বাড়বে। কারণ প্রতিটা বিজনেস আস্তে আস্তে অনলাইনে আসতে বাধ্য, তাই না? পৃথিবীর সব কান্ট্রিতে সেম অবস্থা, প্রতিটা বিজনেস অনলাইনে আসতে বাধ্য, আসতে হবে তাকে, না তো কাস্টমার হারাবে। তো কেন হারাবে? দেখেন যে এই যে এখানে নিচে মোবাইল টোবাইল সেল করে না, এখন সাপোজ ধরেন এই মার্কেটের কথা বলি, বা এর চেয়ে বড় একটা মার্কেট, অনেক বড় মানে মোবাইল মার্কেট ধরে নেন বসুন্ধরাতে। হ্যাঁ, তো এখন দেখবেন অনেক কাস্টমার রাইট নাও এই আমি গতদিন একটা কথা বলছিলাম যে প্লেস ঠিক করতে হবে দোকানের, ফ্রন্ট এন্ডের যে দোকান মানে শুরুর যে দোকান এগুলোতে সেল বাড়ে, বাট এখন ওই জিনিসটা একটু চেঞ্জ হচ্ছে ডিজিটালি এসে, মানে ওটা অফলাইনে মার্কেটের ক্ষেত্রে বলছিলাম, বাট এই ডিজিটাল দুনিয়াতে এসে ওই জিনিসটা চেঞ্জ হচ্ছে কি জন্য? দেখবেন যে ফোন প্রথম 2-3টা দোকান আছে, কেউ কিনা না, ডিরেক্টলি ওই কোনার পাশে একটা ভাই পরিচিত ওর কাছে যায়। কেন পরিচিত হলো, কিভাবে পরিচিত হলো? ও মাঝে মাঝে ভিডিও তৈরি করে ফোন নিয়ে, যে ভাই এই ফোন বাজারে নতুন আসছে, এটাতে তুমি গেম খেলতে পারবা, এই ফোন বাজারে নতুন আসছে, এটাতে তোমার ছবি ভালো আসে, বা ভিডিও তো তুমি যদি ভিডিওগ্রাফি করতে চাও এই ফোন ভালো, এটা ভালো, সেটা ভালো। ও এরকম বিভিন্ন তথ্য ফ্রিতে মানুষের কাছে শেয়ার করে, কোথায়? ইউটিউবে অথবা ফেসবুকে, তাই না? মানুষ ঘরে বসে ইউটিউবে যখন সার্চ করে যে ঠাকুরগার মধ্যে কোন ফোন ভালো, হাবিজাবি লেগে সার্চ করে ওর ভিডিও যায় সামনে,
তারপরে ওর সাথে কন্ট্যাক্ট করে, ভাই আপনি কি এক্সপার্ট না, আপনি কি? ও বলে ভাই দোকান আছে। কোথায় দোকান? এই যে মার্কেটে নূরজাহান প্লাজার 23 নম্বর দোকান। ডিরেক্টলি এসে 23 নম্বর দোকানে ঢুকে যায় মানুষ। কেন ঢুকে যায়? ওই যে আগে ভ্যালু পাচ্ছে তার কাছ থেকে। এটা হচ্ছে তাই যে অনলাইনে এই কারণে আসতে বাধ্য, দু একজন আসতেছে, সুবিধা পাচ্ছে, এই 23 নাম্বার দোকান সুবিধা পাচ্ছে, মাঝখানে এখন 1 2 5 নাম্বার 10 নাম্বার 22 নাম্বার দোকান বলে, কিরে ভাই কাস্টমার আসে আমাদের দোকানের সামনে, কেউ ঢুকে না, ওর এই কোনার মধ্যে দোকান সবাই চলে যায়, কাহিনী কি? পরে খোঁজ না দেখে যে হ্যাঁ ওই অনলাইনে ভিডিও টিডিও বানায়, ওই ফোন সম্পর্কে ভিডিও বানায়, অনলাইনে ছাড়ে এবং মানুষ ওটা দেখে ওর কাছে আসে, এরাও দেখুন ওইটা করা শুরু করে দিল। বিষয়টা হচ্ছে এরকম, এইভাবে সবটা বিজনেস অনলাইনে আসবে বা আসতে বাধ্য, তাই না? যাই হোক, ও এখানে আবার একটা নীতিকথা আছে, আমি নীতিকথা বিশ্বাস না, ওটা আগের স্লাইড। কার কোনো মানে জানার আছে এই স্লাইডের মধ্যে, না মাথার উপর দিয়ে গেছে কোনটা? জানার আছে? এ কথা কি আমার বেশি হয়ে যায় নাকি? আমার যখন ইমেল মার্কেটিং এ যাবো তখন শিখবো। হ্যাঁ হ্যাঁ, যখন এটা শিখবো তখন মানে যখন মার্কেট প্লেস সম্পর্কে কথা হবে তখন এটা নিয়ে ডিটেলস আলোচনা করবো, ঠিক আছে? আপনি কি করবেন? বাসায় যাবেন, আপনি বাসায় গিয়ে লিখবেন যে কিভাবে ফাইবার মার্কেট প্লেসে কাজ পাওয়া যায়, বা ফাইবার মার্কেট প্লেস কি, দেখে ইউটিউবে সার্চ করবেন। আপনি 3 দিন ধরে ওই ভিডিও দেখবেন, ঠিক আছে? যতগুলো ভিডিও থাকবে আপনার কাছে এটা। তারপরে কোশ্চেন যদি থাকে তখন আমাকে বলবেন, কোশ্চেন শেষ হয়ে যাবে। ওকে, এরপরে আমরা একটা স্লাইড দেখি নাকি, মার্কেটিং চ্যানেল। যদি এটা আসলে কিছু নাই তেমন কিছু, চ্যানেল তো বুঝেন, গতকাল বলছি না, না আগের দিন? বলেন মার্কেটিং চ্যানেল কি? এই স্লাইড কিন্তু আমি তৈরি করিনি, বুঝছেন? এই স্লাইডের অবস্থা তো 12 বেজে গেছে। যাই হোক, বুঝতে পারলেই হবে। মার্কেটিং চ্যানেল কি বলেন? জানা নেই? তাহলে কি কাদের কাদের কাছে বলছি আমি? ওই ক্লাসে বলছি নাকি? মার্কেটিং চ্যানেল হলো একটা ওয়ে বা রাস্তা বা মাধ্যম, যেটা আপনি বললেন, ঠিক আছে? বা পাথ, 4টে উদাহরণ দিলাম যেটা আপনি কানেক্ট করতে পারেন না। এই পাথ, ওয়ে, রাস্তা, মাধ্যম, এগুলোর মাধ্যমে আপনার কাস্টমার আপনার কাছে আসবে অথবা আপনি আপনার কাস্টমারের কাছে যাবেন। বুঝতে পারছেন? তাহলে মার্কেটিং চ্যানেল কি? একটা ওয়ে, পাথ, রাস্তা, মাধ্যম, যেটাই বলেন, যে মাধ্যমে আপনার কাস্টমার আপনার কাছে আসবে, আপনি আপনার কাস্টমারের কাছে যাবেন। বুঝতে পারছেন? সেটা হতে পারে ইনবাউন্ড মার্কেটিং, আউটবাউন্ড মার্কেটিং। যেরকম ইনবাউন্ড মার্কেটিং এর ক্ষেত্রে আপনার কাস্টমার আপনার কাছে আসবে এবং আউটবাউন্ডের ক্ষেত্রে আপনি আপনার কাস্টমারের কাছে যাবেন। ওটা নিয়ে একটু পরে আলোচনা করা হবে। ওকে, এখানে আসলে যে মার্কেটিং চ্যানেলগুলোর কথা বলা হয়েছে, যে একটু আগে যেটা বললাম যে কোন কোন মাধ্যমে মার্কেটিং করব, ওইটাই এটা আসলে এই জিনিসটা, যে ওই লেখা আছে এসইও, এসইও এর মাধ্যমে আমরা আমাদের অডিয়েন্স আমাদের কাছে আসবে, আমরা কিন্তু তার কাছে যাব না। কি কারণে যাব না? যে আপনি যখন এসইও করে রাখবেন তখন প্রপার ইনফরমেশন আপনার বা ম্যাট্রিক্স ট্যাট্রিক্স দিয়ে যদি আপনি এসইও করেন, তখন কেউ যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করে তখন আপনার ওয়েবসাইটে তার সামনে আসবে। বাট ডিরেক্টলি আপনি তাকে কিন্তু পুশ করতেছেন না যে আমার কাছে তুমি আসো, ঠিক আছে? ও কিন্তু সার্চ দিয়ে আপনাকে বের করে নিয়ে আসছে এবং ক্লিক করে আপনার কাছে আসতেছে, তাই না? এরপরে পে পার ক্লিক বা পিপিসি বলে, এটা গুগল অ্যাডসের একটা আসলে অংশ, বা সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড, যে আমরা কোনো কিছু লিখে যখন গুগলে সার্চ করি, সাপোজ ধরেন যে এখানে হোম ক্লিনিং সার্ভিস, গতকাল দেখাচ্ছে তো সেভ হয়ে আছে, গতকাল না আজকে রাতে ক্লাস নেওয়া হচ্ছে এটা। এই হোম ক্লিনিং সার্ভিস ইউএসএ লিখে সার্চ করলাম, তাহলে এখানে আমার সামনে কিছু অ্যাড আসলো, 4টা পর্যন্ত আসে, আর বাকিগুলো যেগুলো আসে সেগুলো হচ্ছে ওই এসিওর মাধ্যমে আসে। ও এখানে আবার কল এক্সটেনশন দিচ্ছে, এই জিনিসটা কালকে আমি অনেক ট্রাই করছি বাট আসে না, আজকে আবার আসছে, দেখছেন? মানে আপনাদের এটা দেখাবো না, আপনাদের এখানে আসছে, মানে এখানে ক্লিক মারলে কল চলে যাবে, এটা এক্সটেনশন বলে। আর ওদেরকে দেখাতে চাইছিলাম কিভাবে তৈরি করতে হয়, এই জিনিসটা মানে প্র্যাকটিক্যালি মানে এখানে আসে নাই। যাই হোক, এমনিতে দেখাতে পারছি, সমস্যা নাই। তো এই যে একটা কিওয়ার্ড এখানে সার্চ করলাম, 4টা অ্যাড আসলো, ঠিক আছে? এই অ্যাডে যদি একটা ক্লিক মারি এই ওয়েবসাইটের ভিতরে যাবে। আরে ভাই ওয়েবসাইটের অবস্থা 12টা, এটাতে পারি। তাহলে এই ওয়েবসাইটের মধ্যে আসলো, এই যে ক্লিক মারার সাথে সাথে একটা টাকা কেটে নিয়েছে। কার টাকা কেটে নিয়েছে? যে কোম্পানি এই অ্যাডটা দিয়েছে, ঠিক আছে? তার একটা নির্দিষ্ট পরিমাণে টাকা কেটে নিয়েছে। এটাই এখানে বলা হয়েছে যে পে পার ক্লিক, যে পার ক্লিকে কত টাকা কাটতেছে, ঠিক আছে? টাকাটা কাটছে গুগল, বুঝতে পারছেন? কারণ গুগল প্ল্যাটফর্মের মধ্যে একটা দেখানো হচ্ছে, তাহলে গুগলের তো অবশ্যই টাকা পয়সার ভাগিদার আছে, কারণ গুগল আমরা সারা টাকা তো দিই না। এই যে অ্যাড থেকে তারা $1 ট্রিলিয়ন কোম্পানি হয়ে গেছে, এই এখানে একটা ক্লিক মারলাম, একটা টাকা কাটতো, ঠিক আছে? এইভাবে তারা কি হলো, দিন শেষে $1 ট্রিলিয়ন কোম্পানি। কারণ পৃথিবীতে হাজার হাজার লাখ লাখ অ্যাডভার্টাইজার অ্যাড চালাচ্ছে, এরকম দেখবেন প্রতিটা প্রোডাক্টের এখন অ্যাড চলে, প্রতিটা প্রোডাক্টই, মানে ম্যাক্সিমাম প্রোডাক্টের অ্যাড চলে।
এটা তো হোম ক্লিনিং সার্ভিস, তাই না? এটা বাংলাদেশে আর চলে না। বাংলাদেশে কি সিস্টেম হয়, ওইদের ঢাকা শহরে কাজের বেটি আছে, তাদের একটা কি আছে, কমিউনিটি আছে। হ্যাঁ, মনে করেন একজন আছে কি বয়স বেশি, সে আবার মেনটেন করে দেয়, তুই এই বাসায় কাজ করবি, তুই এই বাসায় কাজ করবি, তোরা দুজন এই বাসায় যাবি, এরকম। আর ইউএসএতে কি হয়, এই কাজের বেটির একটা এজেন্সি আছে। হ্যাঁ, তারা কি করে, ওই এজেন্সি থেকে নিয়ন্ত্রণ করে যে অ্যাকচুয়ালি এই যারা আম পাবলিক, তারাও এজেন্সিতে গিয়ে বলে ভাই এই কন্ডিশনের আমার একটা কাজের বেটি লাগবে। হ্যাঁ, তো তখন ওখান থেকে একজন কি করে, হায়ার করে দিয়ে আসে। তো এই এজেন্সি, তাদের তো মার্কেটিং করতে হবে, এজেন্সি তো আর একটা নাই ইউএসএ তে, এরকম অনেক এজেন্সি আছে। এখন একজন লিখে সার্চ করলো যে কাজের বেটি ইউএসএ, হ্যাঁ, তার সামনে যেটা যাবে তাকে সে তো ক্লিক মারবে, ক্লিক মারে সেই কোম্পানির মধ্যে গিয়ে কাজের বেটি হায়ার করবে। হ্যাঁ, বাট এই সামনে নিয়ে আসার কাজটা করবে কি, অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে। আপনার এসইওর মাধ্যমে করা যায়, কিন্তু এই 4 নাম্বার পজিশনে চলে আসবে, এত দূর পর্যন্ত মানুষ আসে না। এই শুরুর দিকে এগুলোতে এই 4টার মধ্যে ক্লিক মারে, মানুষ তো আর জানে না এটা অ্যাডের মাধ্যমে আসছে, তাই না? জানেন তো, আমরা তো জানি না, আমরা মার্কেটার, আমরাই জানি না। তো এখানে গিয়ে সে কি করবে, একটা কাজের বেটি হায়ার করবে। তাহলে এই কোম্পানির একটা কি হলো, একটা কাজের বেটি সেল হলো এই কোম্পানি, বুঝতে পারছেন? আর এই যে ক্লিকটা পারলো, আমার মতো অডিয়েন্স এই যে এটার উপর একটা ক্লিক মারলো, এই ক্লিক মারার কারণে গুগল একটা টাকা কেটে নিছে কার কাছ থেকে, এই কাজের বেটি কোম্পানি, যে কোম্পানি দিছে, অ্যাডটা দিয়েছে, বুঝতে পারছেন কাহিনী? এটাই ঘটনা। ওকে, এরপরে পেপার বুঝলাম, অ্যাফিলিয়েট তো বুঝছি, অ্যাফিলিয়েশন করা বা ওই কমিশন ভিত্তিক সোশ্যাল মিডিয়া, এগুলো ওই একই জিনিস, মানে আগের সাইডের যেটা হয়েছে একই, পারবেন? হ্যাঁ, এক কথায় কি বলবো, ওদের ডিজিটাল মার্কেটিং চ্যানেল হচ্ছে একটা ওয়ে, যে ওয়ের মাধ্যমে আমাদের কাস্টমার আমাদের কাছে আসবে, এই ওয়েগুলোর মাধ্যমে আমাদের কাস্টমার আসবে, ঠিক আছে? চৌরাস্তার মধ্যে একজন দাঁড়ায় আছে, সে আমাদের কাছে আসবে না, সে আসবে কোন মাধ্যমে, এই মাধ্যমে, ঠিক আছে? এটাই আর কি, জাস্ট এটুকু বুঝলেই হবে। আর এখানে একটু বোঝানো হয়েছে যে অ্যাকচুয়ালি ওই যে মাধ্যমগুলোতে আসবে, সেটা আসলে পেইড মাধ্যমও হতে পারে, ফ্রি মাধ্যমও হতে পারে। পেইড কিগুলো, এই দেখেন এসইএম মানে সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিন গিয়ে যে মার্কেটিং গুলো মানে হয়, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, এটা পেইড ভার্সন। সেটা অ্যাড এর মাধ্যমে আসে, কিসের মাধ্যমে? অ্যাড। কি অ্যাড হতে পারে? বিং অ্যাড। বিং অ্যাড কার? মাইক্রোসফটের। মাইক্রোসফট সাপোজ ধরেন যে সবাই তো আর এই ইউজ করে না, গুগল ইউজ করে না, অনেকে এই জিনিসটা ইউজ করে, এটাকে বলা হচ্ছে মাইক্রোসফটের একটা ব্রাউজার, ঠিক আছে? এটাকে বিং বলে। এখানে গিয়ে সাপোজ ধরুন যে হোম ক্লিনিং সার্ভিস লিখে সার্চ করলে কাজের বেটি সার্ভিস, হোম ক্লিনিং, আরে ভাই ভুল হয়ে গেছে, ক্লিনিং সার্ভিস ইন ইউএসএ। ওকে, দেখি কি আসে, কিছু আসছে বিং এর মধ্যে? অ্যাড ম্যাট আসে নাই, বিং একটু অ্যাড কম চলে, বুঝছেন? মানে মানুষ একটু কম ইউজ করে, তাই না? এসইওর মাধ্যমে কিন্তু আসছে, কি জন্য আসছে দেখেন, অ্যাড গুলো আসেনি, কি জন্য আসেনি বা সরি, কই গেল এটা দেখেন, একটা জিনিস দেখেন এখানে, এত বলা সেকেন্ড। আচ্ছা, এই যে কি মলিমেইট না? তো এখন এই কোম্পানি এখানে দেখেন 1 নাম্বার পজিশনে আছে, কোথায়? বিং। এটা একটা বিং প্ল্যাটফর্ম, মানে গুগলের না কিন্তু, এটা মাইক্রোসফটের একটা ব্রাউজার। 1 নাম্বার পজিশনে আছে, বাট এই একই কিওয়ার্ড লিখে দেখেন আমি গুগলে সার্চ করেছি, গুগলে কিন্তু দেখেন 4 নাম্বার পর্যন্ত অ্যাড চলছে, 5 নাম্বারে গিয়ে ওই একই জিনিস আছে, মলিমেইট আছে না? 4 নাম্বারে গিয়ে আছে, প্রথম 4টা কি অ্যাডের মাধ্যমে আসছে। আর পৃথিবীর সবচেয়ে বেশি ইউজার কোথায়? গুগলে। বিং টিং এগুলো খুব কম ইউজ করে, এই কারণে অ্যাড ম্যাট খুব কম চলে, দেখেন ওয়েবের মাধ্যমে আসে, অ্যাডের মাধ্যমে আসেনি, এখানে অ্যাড দেখা যায়, ঠিক আছে? এরকম। তো এগুলো হচ্ছে আসলে পেইড, আমি যেটা ভালো করে লিখতে তো আসে নাকি, না আসে না, এগুলো হচ্ছে পেইড মিডিয়া, মানে এই যে এই 4টা পেইড মাধ্যমে আসছে, ঠিক আছে? এই প্রথম 4টা পেইড মাধ্যমে আসছে, ঠিক আছে? বুঝতে পারছেন? এই জিনিসটা এখানে বলা হয়েছে যে আমাদের সার্চ ইঞ্জিন মার্কেটিং পেইড মাধ্যম, একটা পেইড মাধ্যম, সেটা হতো কি বিং অ্যাড, ওই ওখানে সার্চ করলাম, বাট অ্যাড আমরা দেখতে পাইনি রাইট নাও। ওইটা গুগল অ্যাডসে অ্যাড দেখতে পারলাম, তাই না? গুগলে গিয়ে সার্চ করলাম, অ্যাড দেখতে পেলাম, এটা কি পেইড, টাকার মাধ্যমে আসলো না? এটা এতে সিম্পল টেক্সট, মানে টেক্সট অ্যাড আর কি। তারপর এসইও, এটা হচ্ছে ফ্রি মাধ্যম, যেরকম গুগলে এসইও করা যায় না, গুগলে তো এসইও করা যায়। এরপর বিং এ তো এসইও করা লাগছে, কারণ ওই মল্লিমেইট যেটা দেখালাম, সেটা তো সামনে না আসে আরেকটা কাজের বেটির কোম্পানি আসতে পারতো, ওটা আসে নাই, ওটা আসে, কেন আসছে? ওটা এসইও করা হয়েছে, বুঝতে পারছেন? এরপর ইয়াও একটা কি, না সার্চ ইঞ্জিন না? ইয়াওতে সেম একই সিস্টেম হয়, ডিডিজি, তারপরে কি ওয়েন্ডেক্স নাকি আছে। তো এইরকম যে আসলে মানে ব্রাউজার না, এটাকে বলা আসলে সার্চ ইঞ্জিন, ঠিক আছে? এই সার্চ ইঞ্জিনগুলোতে আপনি পেইড ভাবেও মার্কেটিং করতে পারবেন, পেইড ভাবে যেটা করবেন সেটা অ্যাডস বলে শেষে, আর যেটা অর্গানিক ভাবে করবেন ফ্রি মেথডে, সেটা হচ্ছে জাস্ট এমনিতেই ফ্রিতে নিয়ে আসতে পারবেন, এসইওর মাধ্যমে, যেটা আসলে অর্গানিক ভাবে আর কি বলে। আরেকটা আছে এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা পেইডও হতে পারে, ফ্রিও হতে পারে। যেরকম ফেসবুকে কি আমরা পেইড মার্কেটিং করতে পারি না? ফেসবুকে অ্যাড চালাই না?
আবার ফ্রিতেও তো করতে পারি। আপনার আপনার প্রোফাইল থেকে একটা পোস্ট করলেন, কি পোস্ট? সেলিং পোস্ট, একটা প্রোডাক্ট সেল করবেন, ফোন সেল করবেন, এটা তাহলে একটা আপনার সেলিং পোস্ট হয়ে গেল। এটা কি ফ্রি মাধ্যম না? অর্গানিক। সব ফেসবুক থেকে আমরা কি ফ্রিতেও মার্কেটিং করতে পারি, পেইডও করতে পারি। ইনস্টাগ্রামও সেম, পিন্টারেস্টও সেম, ঠিক আছে। এবং ডিরেক্ট মার্কেটিং করা যায়, ইমেল মার্কেটিং। ডিরেক্টলি আপনার কিছু ইমেল আছে 50,000, 10,000, 5,000, 1,000, এই 1,000 মানুষের কাছে ডিরেক্টলি আপনি মেইলটা পাঠাতে দেবেন, এটাকে ডিরেক্ট মেইল মার্কেটিং বলা হয়। অথবা ডোর টু ডোর, মানুষের বাসায় গিয়ে গিয়ে মার্কেটিং করবেন। অথবা রেফারেল মার্কেটিং। রেফারেল মার্কেটিং হচ্ছে অ্যাফিলিয়েশন, যেটা অ্যাফিলিয়েট মার্কেটিং যেটা বললাম আর কি, ওটাই রেফারেল মার্কেটিং। এসএমও কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর কি। এটা সার্চ ইঞ্জিন না সার্চ না সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। এটা ভুল করছে, বুঝছেন? এই যে স্লাইডটা ভুল হয়েছে। এই যে এসএমএমটা এই পাশে আসতো, আর এসএমওটা এই পাশে যাইতো। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন, অর্গানিক। এই যে এখানে দেখেন ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, এটা অর্গানিক না? এগুলো অর্গানিক। আর এখানে দেখেন ফেসবুক অ্যাড, পিন্টারেস্ট অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড, এটা হচ্ছে পেইড। এই লেখাটা একটু চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, আপনি চেঞ্জ করে নিন মাথার মধ্যে। আশা করি বুঝতে পারছেন। আর কিছু আছে? ওই জিনিসগুলো এখানে আসলে বোঝানো হয়েছে, এগুলো না বুঝলেও চলবে। এগুলো না বুঝলে আমরা জান্নাতে যেতে পারবো। হ্যাঁ, মোটামুটি কি কোনো ঝামেলা আছে? থাকার কথা এই জিনিসগুলো। হ্যাঁ, ও যাই হোক, ওই পার্সপেক্টিভের কথাটা বলি নাই, ধরে নিন না এভাবে। বিষয়টা হচ্ছে কি, এই জিনিসগুলো কিছুটা থিওরি, মানে কিছুটা না, সম্পূর্ণরূপে থিওরি ক্লাস। অ্যান্ড এই থিওরি ক্লাস একসাথে এত কথাবার্তা আপনার মাথার মধ্যে ঢুকবে না, সেটা আমিও জানি। বাট আমাকে বলতে হবে। কেন বলতে হবে? যেন ওই জিনিসটা আপনি কোনো না কোনো সময় যদি আপনি শুনেন, জিনিসটা রিলেট করতে পারেন, একটা টাচ দিতে পারেন মাথার মধ্যে, যে জিনিসটা শুনছিলাম এইটা, ঠিক আছে। তো থিওরি আসলে বই পড়ে শিখতে হয়। বই পড়েন, ব্লগ পড়েন, আরো ভিডিও দেখেন। আপনার যদি ইচ্ছা থাকে, ঠিক আছে, 2-4টা বই কিনেন মার্কেটিং রিলেটেড, যেটা নিয়ে আপনার কাজ করবেন, সেখানে ইনভেস্ট করতে তো সমস্যা নাই, তাই না? 2-4টা বই কিনেন, খুব বেশি টাকা পয়সা লাগে না। হ্যাঁ, ওই টাকা আপনার সিগারেট খেয়ে নষ্ট করেন না? আচ্ছা, সেটাই। তো এটা কিন্তু করাই যায়, ঠিক আছে। একটা আপনি ব্লগ পড়লেন, ব্লগগুলো ফ্রি। একটা বই নিলেন, মার্কেটিং রিলেটেড অনেক বই রয়েছে পৃথিবীতে। হ্যাঁ, তাহলে এই যে কথাবার্তা, আপনিও এরকম ঘন্টার পর ঘন্টা বসে বসে কথা বলতে পারবেন, কথা শেষ হবে না। আদারওয়াইজ ওই যে বললাম, সিঙ্গারা খাই উঠে চলে আসতে হবে, এরকম হয়ে যাবে কিন্তু দিন শেষে, ঠিক আছে। এই স্লাইডে কোনো প্রশ্ন আছে? ম্যাক্সিমাম মাথার উপর দিয়ে গেছে না? ম্যাক্সিমাম মাথার উপর দিয়ে গেছে, যাবে। এটা তো থিওরি, তাই মাথার উপর দিয়ে যাচ্ছে। যখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে ঢুকে যাব, মার্কেটিং, আমি শুরুর দিনে বলছি, যে আপনাদের বলছি না, মার্কেটিং সহজ না, কঠিন। আপনি যেখানে যে টিচার আপনাকে যেটাই বলুক, এটা সহজ, পানির মতো সহজ, এর মতো মানে পৃথিবীতে এর মতো কিছু নাই, এর চেয়ে সহজ কিছু নাই। আমার কাছে একটু ভিন্নভাবে শোনেন, যে মার্কেটিং অ্যাকচুয়ালি কঠিন, সহজ না। কারণ আপনাকে আমি সহজ বললেও আমি দিন শেষে এখান থেকে স্যালারি পাবো, কঠিন বললেও আমি দিন শেষে এখান থেকে স্যালারি পাবো। সো যেটা সত্য আমি সেটাই বলবো। হ্যাঁ, বুঝতে পারছেন? ওকে, এবার আমরা আরেকটা স্লাইড দেখার ট্রাই করি, দেখি কি আছে, এবং এটা করে আমরা মোটামুটি শেষ করে দেওয়ার ট্রাই করব। শেষ হবে কি মোটামুটি, আর একটা ক্লাস আমাদের থিওরিক্যালের উপর থাকবে। এরপর আমরা ডিরেক্টলি ফেসবুক মার্কেটিং এ চলে যাব, এবং প্র্যাকটিক্যাল বিষয় সবগুলো প্র্যাকটিক্যাল বিষয়। ওইগুলো মজা পাবেন, ভালো লাগবে, যে একটা ক্লিক মারতেছেন, একটা ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেছে, ও বাপ রে বাপ, কি সুন্দর একটা জিনিস হয়ে গেল, তাই না? এরকমই আর কি। কি হলো? আচ্ছা, এটা আসলে ইনবাউন্ড। ধরো, এটা ওই যে একটু আগে বলছিলাম যে ইনবাউন্ড আউটবাউন্ড মার্কেটিং। ইনবাউন্ড আউটবাউন্ড মার্কেটিং, যেটা একটু আগে বললাম, যে ইনবাউন্ড মার্কেটিং হলো, যে inbound marketing is a strategic approach to creating valuable content that aligns with the needs of your target audience and inspires long-term customer relationship. অনেক কিছু লেখা আছে, your customers are your customers, your customers are your customers, দুটো আবার একই জিনিস লিখছে, because you are provide a solution to your problem. আচ্ছা, যাই হোক, আমি আমার বাংলা ভাষায় বলি। হ্যাঁ, ইনবাউন্ড মার্কেটিং যেটা বললাম, যে এমন একটা মার্কেটিং স্ট্র্যাটেজি বা অ্যাপ্রোচ, যেটার মাধ্যমে আপনার অডিয়েন্স আপনার কাছে আসবে। কেন আসবে? আপনি তাদেরকে ভ্যালু দিবেন আগে। ওই যে কি মাধ্যমে ভ্যালু দিবেন? ওই যে 23 নাম্বার দোকানের মতো ভ্যালু দিবেন, ঠিক আছে। ভিডিও বানাবেন, ইউটিউবে ছাড়বেন, অডিয়েন্স দেখবে, অডিয়েন্সকে আপনি বলবেন না ভাই আমার কাছে আসো, ভাই আমার কাছে আসো, ওই উল্টা চলে আসবে, ঠিক আছে। এটা ইনবাউন্ড মার্কেটিং। আপনার অডিয়েন্স আপনার কাছে আসবে, আপনি আপনার অডিয়েন্স কাছে যাবেন না, বা কাস্টমার কাছে যাবেন না। যাই হোক, আউটবাউন্ড মার্কেটিং ওইটার উল্টা। যে এইখানে কি হবে, আউটবাউন্ড মার্কেটিং আরেকটা স্ট্র্যাটেজি বা অ্যাপ্রোচ, যেটার মাধ্যমে আপনি আপনার পোটেনশিয়াল কাস্টমারের কাছে যাবেন, ঠিক আছে। সেটা পেইড মাধ্যমে হতে পারে, অ্যাডভার্টাইজিং বা গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডসের মাধ্যমেও হতে পারে। যে এক্ষেত্রে ডিরেক্টলি আপনার অডিয়েন্স আপনার কাছে আসবে না, আপনাকে খুঁজে বেড়াবে না,
আপনি ওকে ধাক্কা মারবেন, ভাই আমার কাছে আসো আসো, ওর দোকানের সামনে দিয়ে যাচ্ছে, মনে করেন টেন্ডের দোকানের মধ্যে নিয়ে আসলেন, বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ, যে আপনার কাস্টমারকে আপনি আপনার কাস্টমার কাছে আপনি যাবেন, আপনি আপনার কাস্টমার আপনার কাছে আসবে না এই ক্ষেত্রে, আউটবাউন্ডের ক্ষেত্রে। আর ইনবাউন্ডের ক্ষেত্রে কি হলো, যে আপনার কাস্টমার উল্টো আপনাকে খুঁজে বেড়াবে যে ভাই আপনি কোথায় আছেন, আপনার সার্ভিসটা আমার লাগবে। বুঝতে পারছেন? এটাই আর কি দিন শেষে, এটুকু বুঝলেই হবে। এর এখানে কিছু বিষয় বোঝা আছে এখানে, যে শুরুতে দেওয়া হচ্ছে আউটবাউন্ড মার্কেটিং। এটা হচ্ছে মার্কেটার ডিভেন পুশ মার্কেটিং। পুশ আর পুল তো বুঝেন নাকি? পুশ কি ধাক্কা মারা না, আর পুল টেনে নিয়ে আসা, ওই যে শোরুমগুলোতে থাকে না পুশ আর পুল, পুশ ধাক্কা মারা, পুল টেনে নিয়ে আসা। যে আউটবাউন্ড মার্কেটিংটা হচ্ছে মার্কেটার ডিভেন পুশ মার্কেটিং, মার্কেটারের দ্বারা হচ্ছে একটু মানে ধাক্কা মারা হবে এরকম টাইপের। হ্যাঁ, এটা কি কি মাধ্যম হতে পারে? ব্রডকাস্ট অ্যান্ড প্রিন্ট অ্যাডভার্টাইজিং, যে আপনি বিভিন্ন জায়গায় টিভি চ্যানেলে ব্রডকাস্ট করতেছেন, আপনি কিন্তু আপনার অডিয়েন্সের কাছে যাচ্ছেন, অডিয়েন্স সামনে টিভি দেখতেছে, কি মুভি দেখতেছে, হঠাৎ করে মাঝখানে একটা অ্যাড চলে আসলো বা আপনার বিজ্ঞাপন চলে আসলো, এক্ষেত্রে অডিয়েন্স কিন্তু আপনার কাছে আসতে চায় নাই, আপনি উল্টা তার কাছে যাচ্ছেন উপর দিয়ে, তাই না? এরপর প্রিন্ট অ্যাডভার্টাইজিং হতে পারে, যে ওই যে একজন খবরের কাগজ পড়তেছে, আপনি দিয়ে দিলেন যে কিসের বিজ্ঞাপন, লাক্স সাবানের বিজ্ঞাপন, অডিয়েন্স কিন্তু ওরা দেখতে চায় নাই, কিন্তু আপনি জোর করে দেখাচ্ছেন, এটাই আর কি। সোশ্যাল মিডিয়াতে যে অ্যাডভার্টাইজিং গুলো করা হয়, ফেসবুকে যে অ্যাডগুলো দেওয়া হয়, ইনস্টাগ্রামে যে অ্যাডগুলো দেওয়া হয়, পিন্টারেস্ট বলেন, টুইটারে বলেন, লিঙ্কডিনে বলেন, যে অ্যাডগুলো চলে, কোনো অডিয়েন্স অ্যাড দেখতে চায় না, কেউ চায় না যে আমার সামনে অ্যাড বারবার এসে বিরক্ত করুক। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, আপনি তার কাছে কিন্তু যাচ্ছেন, তাহলে এটা কি মেথড? আউটবাউন্ড মেথড, তাই না? এরপর সার্চ ইঞ্জিন অ্যাডভার্টাইজিং বা সার্চ ইঞ্জিন মার্কেটিং যেটা বললাম, বা অ্যাডভার্টাইজিং যেটা বলেন, যে কোনো অডিয়েন্স কি করতেছে, গুগলে এসে কাজের বেটি লিখে সার্চ করছে, তাই না? যে হোম ক্লিনিং সার্ভিস ইন ইউএসএ, এর সামনে দেখেন অ্যাডগুলো চলে আসছে, কিন্তু এ কিন্তু আসলেই এই অ্যাডগুলো চায় না, দেখতে চায় না, বিষয়টা এমন না, ও চায় যে আমার সামনে এই রেজাল্টগুলো আসুক। হ্যাঁ, কিন্তু আপনি কি করছেন, সুন্দর করে অ্যাডভার্টাইজিংটা করে দিচ্ছেন। বুঝতে পারছেন? ও কিন্তু বিরক্ত হবে না, বিষয়টা বিরক্ত হওয়ার না, বিষয়টা ও কিন্তু দেখতে চায়নি, আপনি নিজে তার কাছে যাচ্ছেন। বুঝছেন? এইটা। এরপরে ইমেল টু পারচেস লিস্ট, যে অ্যাকচুয়ালি একজন মানুষ আপনার ওখান থেকে কোনো পারচেস করছে আপনার প্রোডাক্ট, তার ইমেলটা আপনি রেখে দিয়েছেন, 2 মাস 1 মাস পরে ওই ইমেলে তাকে একটা কি নোটিফিকেশন পাঠাচ্ছেন না, পুশ নোটিফিকেশন, যে 30% ডিসকাউন্ট, মানুষ তো ওটা চায়নি ভাই, আপনি তার কাছে গেলেন উপর দিয়ে, তাই না? যাচ্ছে যাচ্ছে ভালোবাসা, এটা কথা আছে না? বিষয়টা এরকম। ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, সাপোজ আপনি প্রথম আলো দেখে সার্চ করেন, যে প্রথম আলো, ওকে, যার সবকিছু ভালো প্রথম আলো, যার সবকিছু ভালো তার সাথে প্রথম আলো, একটা কথা আছে না? ও, আমার এখানে ওই যে আপনার এই যে ডিরেক্টলি ইয়ে কানেকশন পাচ্ছে না, ল্যান্ডস্কেপ মানে ল্যান্ড লাইনটা পাচ্ছে না, ওয়াইফাই এর ইয়েটা চালাচ্ছে, এই কারণে এটা স্লো। যাই হোক, এই যে প্রথম আলোর মধ্যে যে আমরা আসলাম, প্রথম আলোতে একটু অ্যাড একটু কম দেখা যায়, মানে অন্য অন্য যে আসলে এগুলো আছে সেগুলোর তুলনায়, কারণ কারণ এগুলো কি করে, এরা হচ্ছে কোলাবোরেট করে বিভিন্ন ব্র্যান্ডের সাথে করে, ওই গুগল থেকে অ্যাডভার্টাইজিং গুলো একটু কম দেয়, ওই ব্র্যান্ড থেকে টাকা পয়সা বেশি পায়, সেক্ষেত্রে ব্র্যান্ডের এখানে ইয়ে করে, মানে বিজ্ঞাপন চালায়। উপরে একটা বিজ্ঞাপন চলতেছে, যদিও দেখা যাচ্ছে না একটু, এখানে একটা চলতেছে নেটওয়ার্কের জন্য। যাই হোক, এই যে এখানে একটা বিজ্ঞাপন যদি আসে, বা এইখানে একটা যে বিজ্ঞাপন, এগুলো কিন্তু মানুষ আসলে এটা এই বিজ্ঞাপনের জন্য মানুষ তো এখানে আর ঢুকে নাই, ও ঢুকছে এই যে এখানে মানে এই ইয়েটা পড়ার জন্য, তাই না? এটা পড়ার জন্য, যে কি সংস্কারের জন্যই সবাই ঐক্যবদ্ধ হন এবং সুযোগ আর আসবে না ডক্টর ইউনূস, এটা পড়ার জন্য সাপোজ ধরেন এখানে ক্লিক মারছে, বাট এটা কি করছে, এতে কি ডেনিস ফুড কেক, এরা মাঝখানে একটা বিজ্ঞাপন দিয়েছে, ও তো চায়নি এটা, তাই না? এটা কিন্তু অটোমেটিক ভাবে চলে আসলো, তাই মানে এখানে এটা কি মেথড, পুশ মেথড না, কাস্টমারের কাছে আপনি যাচ্ছেন, অর্থাৎ এটা একটা আউটবাউন্ড মার্কেটিং স্ট্র্যাটেজি। ওকে, এই জিনিসটা নিয়ে আসলে এখানে আলোচনা করা হয়েছে, যে আউটবাউন্ড মার্কেটিং এর মধ্যে আমাদের কি কি পড়তেছে। অ্যাডভার্টাইজিং জগৎ যত যা আছে সব আউটবাউন্ড। এরপরে আপনাদের ইমেল মার্কেটিংটাও আউটবাউন্ডের মধ্যে এখানে ফেলা হয়েছে আর কি। যাই হোক, এরপরে ইনবাউন্ড মার্কেটিং। ইনবাউন্ড মার্কেটিং আমরা কি বলছিলাম, যে এটা পুল মার্কেটিং। এটা কি ছিল, মার্কেটার্স ডিভেন পুশ মার্কেটিং, ধাক্কা মারতেছে, মার্কেটাররা ধাক্কা মারতেছে, তাই না? যে দোকানের মধ্যে ঢুকতে হবে তোকে, হ্যাঁ, এরকম। আর ইনবাউন্ড হচ্ছে কনজুমার ড্রিভেন পুশ পুল মার্কেটিং। কনজুমার কারা, যারা ভোক্তা, তাই না? না ক্রেতা, ক্রেতা না, ক্রেতা হচ্ছে কাস্টমার, আর কনজুমার হচ্ছে ভোক্তা। আচ্ছা, কনজুমার ড্রিভেন পুল, কনজুমার আসলে ভিতরে ঢুকতেছে, ওকে কিছু করতে হচ্ছে না, ও অটোমেটিক ভাবে আসতে আসতে ভাই আমার এটা লাগবে দেন। এটা হচ্ছে কি পুল মেথড, ইনবাউন্ড মার্কেটিং। এবং এটা কিভাবে হতে পারে, ব্লগিং। আমি এটা আসলে অফলাইনের মার্কেটিং হতে পারে, অফলাইনের ক্ষেত্রে যে একটা দোকানে আপনি কাস্টমারকে বলতেছেন না ভাই ঢুকেন ঢুকেন, কিন্তু কি হতেছে, কাস্টমার অটোমেটিক ভাবে এসে ঢুকে যাচ্ছে, তাই না? এটা ইনবাউন্ড হতে পারে। আবার আরেকটা দোকান আছে, যে সাপোজ ধরেন যে ওই ভ্যানের উপর টি শার্ট বিক্রি করতেছে, যে 150 টাকা পিস,
দেড়শোটা পিস মানে ডাকতেছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, ও কাস্টমারকে নিয়ে আসতেছে, মানে ডেকে ডেকে নিয়ে আসতেছে, বিষয়টা হচ্ছে এরকম। যাই হোক, ব্লগিং, আপনি যখন কোনো একটা সাইটে লেখালেখি করবেন, সাপোজ ধরেন প্রথম আলো, এর ভেতরে অনেক কন্টেন্ট আছে, দিনে 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 হাজার হাজার কন্টেন্ট এখানে পোস্ট হচ্ছে, হ্যাঁ, এরকম লেখালেখি করতেছে, ব্লগ না, এগুলো এক একটা ব্লগ না। কারণ কে একজন প্রথম লিখে সার্চ করলো, বা প্রথম লিখে সার্চ করলো না, সার্চ করলো যে এই জিনিসটা নিয়ে, আর এটা কপি হয় না কেন, এটা নিয়ে সার্চ করলো, সাপোজ ধরুন কপি মারলাম, ইউটিউবে সরি গুগলে গিয়ে আমি যদি সার্চ করি, দেখি কি আসে। এই রে, কি আসলো, সংস্কারের জন্য ঐক্যবদ্ধ হন, এই সুযোগ আর আসবে না। কার এটা, প্রথম আলোর। কোথা থেকে, ও লিখে সার্চ করছে কি, প্রথম আলো লিখে সার্চ করে নাই, জাস্ট এই জিনিসটা লিখে সার্চ করছে, বাট আসছে কি, প্রথম আলোর এটা চলে আসলে না। তাহলে প্রথম আলো কি বলছে যে ভাই তোমার কাছে আমি যাচ্ছি, তুমি এটা পড়ো পড়ো, বলতেছে না, ও এটা লিখে সার্চ করছে, প্রথম আলোর এই কন্টেন্টটা সামনে চলে আসছে, ও এটা ডিরেক্টলি ঢুকে প্রথম আলো এখন পড়া শুরু করে দিল। এক্ষেত্রে অডিয়েন্স আপনার সামনে, মানে অডিয়েন্স মানে কাস্টমার আপনার কাছে আসলো না, আপনি তো কাস্টমার কাছে গেলেন না, বা কনজিউমার কাছে গেলেন না, তাই না? এটাই বুঝেছে যে এরকম হাজার হাজার কন্টেন্ট আপনি মানে ইয়েতে গুগলে লেখেন, আপনার ওয়েবসাইটে লেখেন, ইন্ডেক্স করেন, যখন ওই কন্টেন্টের মধ্যে কোনো একটা কিওয়ার্ড, সাপোজ ধরেন এটা একটা কিওয়ার্ড বা টাইটেল লিখে কোনো অডিয়েন্স সার্চ করলো কোথায়, গুগলে, আপনারটা সামনে আসলো এবং সেটা পড়া শুরু করে দিল। এই মাধ্যমে আপনি কি করতে পারেন, আপনি কাস্টমারের মানে কাস্টমার পেতে পারেন। এটা কি করতে হয়, এটাই সেই ব্লগিং, বুঝতে পারছেন? এরপরে আর্ন সোশ্যাল মিডিয়া, এই জিনিসটা কি আমি জানি না ভাই, ঠিক আছে, আর্ন সোশ্যাল মিডিয়া বলতে এখানে কি বুঝাইছে আমার জানা নেই। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং আমরা বুঝি, বলেন তো সার্চ ইঞ্জিন মার্কেটিং কি? সার্চ ইঞ্জিন মার্কেটিং টাকার বিনিময়ে, একটা পেইড ভিডিও না, পেইড মাধ্যম, যে গুগলে গিয়ে কেউ কোনো কিছু লিখে সার্চ করবে, দেন আমার অ্যাডটা তার সামনে যাবে, সার্চ ইঞ্জিন মার্কেটিং করতেছেন এটাই, তাই না? আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে ওই একই জিনিস, যে গুগলে গিয়ে কেউ কোনো কিছু লিখে সার্চ করবে, আমার কন্টেন্ট বা আমার ওয়েবসাইট তার সামনে যাবে, কিন্তু সেটা কিভাবে, অর্গানিক ভাবে, কোনো টাকা পয়সা আমি দিব না, বুঝতে পারছেন? গুগলকে কোনো টাকা পয়সা দিব না, অর্গানিক ভাবে জিনিসটা র্যাঙ্ক করবো। এই জিনিসটা এখানে বোঝা হয়েছে যে তার ওয়েবসাইটটা সে র্যাঙ্ক করাইছে, কিওয়ার্ডের মাধ্যমে হতে পারে, বিভিন্ন আসলে ইনবাউন্ড আউটবাউন্ড লিঙ্ক বিঙ্কের মাধ্যমে, লিঙ্ক বিল্ডিং এর মাধ্যমে হতে পারে, বা বিভিন্ন স্ট্র্যাটেজি আছে, করাইছে, সেখানে কন্টেন্ট লিখছে অনেক। এখন ওই প্রথম আলোর মতো কে একজন এই কন্টেন্টে লিখে, বা এই কিওয়ার্ড ধরে নেন কিওয়ার্ড লিখে সার্চ করলো কোথায়, গুগলে, এবং মানুষের ওয়েবসাইট এখানে র্যাঙ্ক করলো, তাই না? এটা কি এসইওর মাধ্যমে আসলো না অটোমেটিক? এখানে তো এটা লিখে সার্চ করছে, এটা প্রথম আলোটা না আসে, এটা তো আসলে ওই যুগান্তরটাও আসতে পারতো, যুগান্তর যদি এটা র্যাঙ্ক করাতে পারতো, আসতে পারতো না? কিন্তু কি হয়েছে, যুগান্তর হয়তো ডিরেক্টলি এই জিনিসটা লেখে নাই, মানে ডিরেক্টলি এই টাইটেলটা লেখে নাই, ওরাও ইউজ করছে, বাট টাইটেলটা একটু আলাদা দিয়েছে, এই কারণে আসে নাই। ওটা লিখে যখন সার্চ করবেন তখন যুগান্তরটা আসবে, যুগান্তর যেটা দিয়েছে। এই যে র্যাঙ্ক করানোর ব্যাপারটা অর্গানিক ভাবে, এটাই আসলে ওই এসইওর মানে। এক্ষেত্রে কি হলো, এক্ষেত্রে আমরা তো এরা তো আসলে অডিয়েন্সের কাছে যাচ্ছে না, অডিয়েন্স কোনো কিছু লিখে ওদেরকে খুঁজতেছে, তাই না? এটাই আর কি ইনবাউন্ড। ইমেল টু অপটেন লিস্ট, জানি না, এই দুটো আমি জানি না এখানকার। হ্যাঁ, পেপার ক্লিক, পেপার ক্লিক একটা জিনিস দেখেন, এই যে আমি যেটা আসলে এখানে মনে হয় একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, সেটা হইতে পারে যে পেপার ক্লিক যেটা বললাম, যে সার্চ ইঞ্জিন মার্কেটিং যেটা আর কি, সার্চ ইঞ্জিন সরি গুগল সার্চ অ্যাড, এটাও যে কাজের বেটি লিখে যে সার্চ করছিলাম যে হোম ক্লিনিং সার্ভিস, ঠিক আছে, এটা আবার একটু দেখাই। হোম ক্লিনিং সার্ভিস লিখে যখন সার্চ করলাম, এটি মনে হয় আমি আপনাকে একটু আগে বলেছিলাম যে এটা আসলে আউটবাউন্ড মার্কেটিং, মানে আমরা এখানে অ্যাড চালাচ্ছি, কিন্তু এইটা আসলে আউটবাউন্ড মার্কেটিং না। আউটবাউন্ড মার্কেটিং হচ্ছে যে প্রথম আলোর মধ্যে এসে আমাদের যে অ্যাডটা দেখতেছে, এটা হচ্ছে আউটবাউন্ড মার্কেটিং। আর এইটা অ্যাকচুয়ালি ইনবাউন্ড মার্কেটিং। কেন ইনবাউন্ড মার্কেটিং? ভাই আমি তোকে বলি নাই তুমি এটা লিখে সার্চ করো, আমি এটার উপরে অ্যাড দিয়ে রাখছি, ঠিক আছে, সেটা আমার ব্যাপার, হ্যাঁ, বাট ওকে তো অডিয়েন্সকে বলি না তুমি এটা লিখে সার্চ করো। ও এটা লিখে সার্চ করতেছে, মানে খুঁজতেছে, খোঁজার পর আমার অ্যাড তার সামনে আসছে, সেটা এখন অ্যাডের মাধ্যমে আসুক বা এস এর মাধ্যমে আসুক, সামনে তো কিছু একটা আসছে, তারপর সে ডিরেক্টলি মানে কি ক্লিক করে ওই জায়গাটার মধ্যে ঢুকে গেল। আর এদের ইয়ের সমস্যা, লিঙ্কের সমস্যা, কেন অ্যাড চালাচ্ছে বুঝি না। তো এটা ক্লিক করে লিঙ্কের মধ্যে ঢুকে গেল। আমি তো বলি নাই ভাই তুমি এটা লিখেই সার্চ করো, তোমার যেটা প্রয়োজন তুমি সেটা লিখে সার্চ করো, তাহলে অডিয়েন্স আমার কাছে আসতেছে না। আমি তো বলি না তুমি এখানে ক্লিক মারতেই হবে, না পারলে তোমার জরিমানা, বাট ক্লিক তো মারছে, তাহলে অডিয়েন্স কি আমার ভিতরে অটোমেটিক ভাবে আসলো না? এটা আসলে এই পেপার ক্লিক যেটা আসলে পিপিসি যে অ্যাড, সেটা আসলে এই আপনার ইনবাউন্ড মার্কেটিং এর মধ্যে পড়বে। আর যেটা ডিসপ্লে আকারে প্রথম আলোর মধ্যে শো করছে, ডিসপ্লে এখানে একটা শো করছে, উপরে এটা একটা ডেনিস মানে কিসের এটা কেক মেক, এটা শো করছে, এটা আসলে মানে আউটবাউন্ড, মানে এটা আসলে অডিয়েন্স দেখতে চায় না, কিন্তু তাকে জোর করে দেখানো হচ্ছে, এরকম টাইপের বিষয়টা। বুঝতে পারছেন? হিসাব ক্লিয়ার আর নাই? সেন্স হয় না কেন? আর নাই সে, আরে ওটাই, ওই জিনিসটা এখানে বোঝানো হয়েছে আর কি, ইনবাউন্ড আউটবাউন্ড এইটাই।
ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ, ক্লিয়ার? কে কোথায় বুঝতে পারেননি বলেন। এগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন, আর একটু পড়াশোনা করতে হবে, বাসায় গিয়ে স্টাডি করতে হবে, তাহলে জিনিসটা রিলেট করতে পারবেন যে আমি এটা বলেছিলাম ইনবাউন্ড কোটা কি, আউটবাউন্ড কি, কখন ইনবাউন্ড হবে, কখন আউটবাউন্ড হবে, এখন রিলেট করতে পারবেন না। যখন আপনি এটা নিয়ে একটু স্টাডি করতে যাবেন তখনই মাথার মধ্যে ক্যাচ করবে, হ্যাঁ এই জিনিসটা তো এটা। ঠিক আছে, একটু স্টাডি করতে হবে। আর আরেকটা কথা, ওদের আপনাদের প্রথম দিন ক্লাসে বলেছিলাম না যে এই শব্দ করে না, আমি প্রথম দিন ক্লাসে বলেছিলাম যে অ্যাকচুয়ালি আমি মার্কেটিং এর যে বিষয়গুলো নিয়ে কথা বলবো আপনাদের ক্লাসে, সেগুলো হচ্ছে ওই গণিত টিচারের মতো। সবার মনোযোগ থাকবে না এই জায়গায়, দু একজনের মনোযোগ থাকবে, তারা 100 মধ্যে 100 পাবে, হ্যাঁ, গণিতের মতো। আর অনেক 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 জিনিস আছে যে চাইলেই আমি সমাজ বিজ্ঞানের টিচারের মতো আলোচনা করতে পারবো। অনেক জিনিস আছে, আমি ওই পর্যন্ত যাবোই না, গণিত পর্যন্ত যাবোই না, সমাজ বিজ্ঞান পর্যন্ত পড়ে শেষ করে দিব। আপনাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। সমাজ বিজ্ঞানের টিচারকে সবাই পছন্দ করে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ আছে কি জানেন? মজা পাওয়া যায় ক্লাসে, সহজ বিষয়। ঠিক আছে, বাট দিন শেষে আপনি যদি রকেট বানাতে চান, রকেট চালাতে চান, তাহলে আপনাকে অ্যালগোরিদম বুঝতে হবে, জিওমেট্রিক্স বুঝতে হবে, গণিত বুঝতে হবে। বুঝতে পারছেন? তাহলে আমরা কি করতে পারি, আজকের ক্লাসটা এখানে ক্লোজ করতে পারি। বাকি যা প্রবলেম আছে আপনাদের এই ব্রেকের পরে আমি প্রবলেম সলভ করে দেবো, যদি মনে হয় যে এই বিষয়ে জানার, যদি আসলে জানার মতো কিছু নাই। তো ঠিক আছে, আমরা তাহলে রেকর্ডিংটা অফ করলাম। ওকে, ভালো থাকেন।